কি হয়েছে? হাসছো কেন সবাই আমার দিকে তাকিয়ে? আসলে স্যার আপনি এখনও আইসক্রিম খেতে পারেন না, বাচ্চাদের মতো করে মুখে আশেপাশে লাগিয়ে ফেলেছেন। কি? হ্যাঁ বাবা ভাইয়া, স্যার পালস ভাইয়া ঠোঁটের নিচে আপনার আইসক্রিম লেগে গেছে। এই তোর কোন জন্মের ভাই লাগে রে? হ্যাঁ কই, আমি তো ভাইয়া বলে ডাকি না। তোর কোন দুঃখে ভাইয়া হতে যাবে? ভাইয়া তো আমাদের। দুরন্ত টিস্যু নিয়ে লেগে থাকা আইসক্রিম মুছতে চেষ্টা করছে, কিন্তু এদিক ওদিক মুছতেছে, আসল জায়গায় ধারে কাছেও যাচ্ছে না। হচ্ছে না তো বাপ আসে। দুরন্ত একবার উপরে মুছতেছে তো আরেকবার নিচে। এই তনি, তোর ভাইয়াকে একটু হেল্প কর না। আমার বয়েই গেছে, তুই হেল্প কর, মন চাইলে আরও কিছু কর। খুব তো ভাইয়া ভাইয়া করিস, কাজের সময় লবডঙ্কা। তুই এত কাজ পারিস, তুই কর, আমাকে ডিস্টার্ব করিস না। তিয়াসা তন্নিকে একটা ভেঙচি কেটে আবার খাওয়া শুরু করলো। তখনও দুরন্ত ট্রাই করে যাচ্ছে মোছার জন্য। তিয়াসা দুরন্তকে ইনস্ট্রাকশন দিতে দিতে ক্লান্ত। অবশেষে তিয়াসা উঠে দুরন্ত ঠোঁটের নিচে লেগে থাকা আইসক্রিম মুছে দিল। দুরন্তর এত কাছে গিয়ে তিয়াসার হার্টবিট বেড়ে গেছে। তন্নি এই মুহূর্তটা ফোনের ক্যামেরায় বন্দি করে নিল। ফোনের ফ্ল্যাশ লাইটে তিয়াসা নিজের চেহারায় এসে বসলো, আর বসতেই তন্নিকে চিমটি কাটলো। দেখ তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ তা তো দেখলাম। যদিও পেমেন্ট করার কথা ছিল তন্নির, কিন্তু সব পেমেন্ট দুরন্ত করে দিয়েছে। তিয়াসা গাড়িতে বসে আরেক দফা অবাক, কারণ গাড়ির সিটের মধ্যে র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্সের মতো লাগছে। তিয়াসা র্যাপিং পেপার খুলে আরও চমকে গেল, কারণ এক বক্স চকলেট এবং বক্সের উপর লেখা ভালোবাসি প্রিয়। তিয়াসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, কারণ ও শিওর এটা দুরন্তর কাজ। ভাবতে ভাবতেই দুরন্তকে ফোন দিল। দুরন্তর মোবাইলের স্ক্রিনে তিয়াসার নাম্বারটা দেখে প্রশান্তির হাসি দিল। ফোন রিসিভ করে 10 মিনিটও হয়নি এখনো, তার আগেই আমাকে মিসিং ফিল করছো? উটকো চিন্তা ভাবনা বাদ দিন, এগুলো কেন দিয়েছেন? কোনগুলো? ঢং করবেন না একদম, সত্যি করে বলেন। ঢং? সেটা তো মেয়েদের জিনিস, মেয়েরা করে। কিসের কথা বলছো তুমি? কিসের কথা আবার? এই যে চকলেট, এগুলো কেন গাড়িতে রেখে দিয়েছেন? আপনি কি ভেবেছিলেন আমি বুঝতে পারবো না? দুরন্ত মনে মনে বলছে, চকলেট আমি তো দেইনি তাহলে। আর পাগলিটা ভাবছে হয়তো আমি রেখে আসছি। দুরন্তকে চুপ দেখে কি হলো, নিশ্চয়ই ভাবছেন আমি কেমনে বুঝলাম? সত্যি বলছি, আমি তোমার গাড়িতে চকলেট রাখিনি। দেখুন মিথ্যে কথা বলবেন না, সত্যিটা কনফেস করতে শিখুন। আরে সত্যি বলছি আমি রাখিনি। আমি যদি রাখতাম তাহলে অবশ্যই কনফেস করতাম। বিশ্বাস করো আমি রাখিনি। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু এই বক্সটাই বা কে দিল? আর আর কি তিয়াসা বলল? থামলে কেন? আর শোনো, এই বক্স থেকে একটা চকলেটও তুমি খাবে না। বিকেলে তোমার জন্য চকলেট পাঠাবো, তবুও। দুরন্তর কথা শুনে তিয়াসা হেসে ফেলল, কারণ দুরন্তর কথাগুলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দুরন্ত সেটা তিয়াসার উপর প্রয়োগ করছে। আচ্ছা খাবো না, আর আমি বাচ্চা না বুঝলেন, যে এই চকলেট খাবো না বলে বিকেলেই আমার জন্য চকলেট পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, কী যেন একটা বলছিলে তখন, পুরো কথাটা শেষ করো। না মানে, বক্সের উপরে ভালোবাসি প্রিয়া লেখা ছিল, তাই ভেবেছিলাম হয়তো আপনি। তিয়াসের কথা শেষ হওয়ার আগে দুরন্ত ফ্রিজড হয়ে গেছে, কারণ দুরন্ত না বলা কথাটা তিয়াসা বুঝে গেছে। তুমি যেটা ভেবেছিলে ধরো সেটা আমি করেছি, তাহলে এখন তার ফিডব্যাক চাই। মানে? আসলে তিয়াসা নিজের বলা কথায় নিজেই ফেঁসে গেছে। আর দুরন্ত তো সেই ধুরন্ধরবাজ, কোন দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথায় ফাঁদে ফেলে দিল তিয়াসাকে। আমি তোমাকে উল্টো প্রশ্ন করতে বলিনি, আমি তোমার থেকে একটা প্রশ্নের উত্তর চেয়েছি। জানি না। বলে এই ফোনটা কেটে দিল। আর লাস্ট কথাটা ছিল লজ্জা মিশ্রিত কথা। এই লজ্জা মিশ্রিত কথা যা দুরন্তর কান এড়ায়নি। এই লজ্জা মাখা কণ্ঠে দুরন্ত যেন আরও এক ধাপ এগিয়ে গেল তিয়াসার দিকে, আর কিছুটা সায়ও পেয়ে গেল। পরের দিন ভার্সিটিতে মিটিং রুমে দিশার ব্যাপারটা নিয়ে মিটিং হচ্ছে। দিশাকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দিশার বাবা অনেক আকুতি মিনতিতে লাস্ট একটা চান্স দেওয়া হয়েছে। দিশা সব স্টুডেন্ট প্লাস টিচারদের সামনে তিয়াসার কাছে ক্ষমা চেয়েছে এবং নেক্সট টাইম এমন ভুল করবে না সেই প্রতিজ্ঞা করেছে। মিটিং শেষে সবাই একে একে চলে যাচ্ছে। দিশাকে পিছন থেকে দুরন্ত ডাকে,
তুমি মনে হয় কোনো কারণে তিয়াশার সাথে নিজেকে কমপ্লিট করছো, বলেও সেটা করো না। কারণ তুমি মনে হয় জানো না তিয়াশা এই ভার্সিটির ওয়ার্নার তরিকুল আহমেদের একমাত্র ছেলের উইড বি ওয়াইফ। দুরন্তর কথা শুনে দিশার চোখ তো চড়ক গাছ। মুখ দিয়ে মনে হয় কোনো কথা বের হচ্ছে না, তবুও নিজেকে সামলে নিয়ে কি বলছেন স্যার? সত্যি? তো আমি কি তোমার সাথে ফান করছি? আমার কথা বিশ্বাস না হলে তিয়াশার কাছে জিজ্ঞেস করতে পারো। কংগ্রাচুলেশন স্যার। আমাকে নয়, তিয়াশাকে গিয়ে কনফারেন্স করো। দিশা মাথা নেড়ে সেখান থেকে প্রস্থান করে এবং ক্লাসে গিয়ে মুখটা কাচুমাচু করে বসে আছে। কিছুক্ষণ ধরে তিয়াশা খেয়াল করছে দিশা হয়তো ওকে কিছু বলতে চায়। দিশার কাছে এগিয়ে গিয়ে তুমি কি কিছু বলবে আমায়? কংগ্রাচুলেশন। তিয়াশা তো ভ্যাবাচেকা খেয়ে গেল। কিসের জন্য কি বললো দিশা বুঝতে পারছে না। কিসের জন্য? আসলে আমি জানতাম না যে তুমি তোতা। পুরো কথা শেষ করার আগেই তুমি জানতে না যে ও এই ভার্সিটির ফিউচার অনারের ওয়াইফ, তাই তো? হুম। মুখে ক্লোজ আপ হাসি টেনে এক সেকেন্ড, তোমাকে এই কথা কে বললো? স্যারই তো বললো। কোন স্যার? কোন স্যার আর বলবে? যে স্যার এর বলার কথা সেই স্যারই বলেছে, দুরন্ত স্যার। তিয়াশা মনে মনে বলছে, আমিও না, এটা তো আমি ড্রপ মারছিলাম দুরন্ত স্যারকে প্রথম দিন। এটা সবার কাছে বলে বলে পাবলিশ করতে কে বলেছে? এটা যে মিথ্যে কথা সেটা যখন সবাই জানবে, বিশেষ করে যাদের নিয়ে বা যাকে নিয়ে ঢপ মেরেছি সে যদি জানে, আল্লাহ, ভাবতে যেন আমার কেমন লাগছে। এত ভয় পাওয়ার কিছুই নেই, সব সত্যি হয়ে যাবে। মানে? কিছু না, তুই বুঝবি না। কলেজ থেকে আসতেই তিয়াশার ভাবি রাইসা এগিয়ে এসে ননদিনী, প্রেম প্রেম করছো নাকি? আজকাল বাসায় ফুলের বুকে আসে, তাও আবার তোমারই পছন্দের সব ফুল আর কালারের। উফ ভাবি, কেমন ফিরলাম? আগে ফ্রেশ হই, দেন তোমার বক বকানি শুনবো, কেমন? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে রুমে গিয়ে দেখো। তিয়াশা আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলে আসে আর সত্যিই দেখতে পায় টেবিলের উপর একটা ফুলের বুকে রাখা। তিয়াশা ফুলের বুকেটা ছুঁয়েও দেখলো না, কারণ ও শিওর এটা দুরন্ত দেয়নি। দুরন্ত দিলে ওপেনলি দিত, এভাবে লুকিয়ে দিত না। রাতে তিয়াশা শুয়ে আছে, ঘুম আসছে না, কিছু একটা মিসিং লাগছে। এপাশ থেকে ওপাশ ঘুরে তাকায়, কোনো লাভ হলো না। শেষমেশ উঠে বসে পড়ল কোলের উপর বালিশ নিয়ে। বাম হাত গালে রেখে ডান হাত দিয়ে ফোন বারবার নাড়াচ্ছে আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। অবশেষে দুরন্ত নাম্বারে কল দিল তিয়াশা। দুবার রিং হতেই দুরন্ত ফোন রিসিভ করলো। হয়তো দুরন্ত ওত পেতে বসেছিল তিয়াশার কলের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কিসের ম্যাডাম? কে ম্যাডাম? কেন, আপনি তো আমাদের ম্যাডাম, আফটার অল আপনি। দুরন্তর কথা সম্পূর্ণ না করতে দিয়েই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি দিশাকেও বলে দিয়েছেন এই কথা। কথাটা কতটা সত্যি সেটা তো যাচাই করে দেখবেন, তা না সবার কাছে বলে বেড়াচ্ছেন এসব আজগুবি কথা। আজগুবি কথা তুমি বলছো? আমি কি জানি এটা আজগুবি কথা? তুমি বলছো আর বিশ্বাস করেছি। আমি বললেই বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তুমি বললেই তো বিশ্বাস করবই। আচ্ছা, তোমার এই বানানো কথা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে? না, এটা হতে পারে না। কিছুটা চিৎকার করেই তিয়াশার চিৎকারে দুরন্ত ফোনটা কান থেকে নামিয়ে মিটিমিটি হাসছে আর ফোনের স্ক্রিনে তিয়াশার ছবি দেখছে। তাহলে তো আমার সাথে হতেই পারে, তাই না? তাতে তো তোমার কোনো আপত্তি নেই। সেটা কি একবারও বলেছি আমি? তুমি তো কিছুই বলছো না, সবই তো বুঝতে পারছো, তবুও কি বোঝার কথা বলছেন? তুমি যেটা না বুঝতেছো সেটাই বোঝার কথা বলছি, বুঝেছো? ধুর চাই। দুরন্ত শুয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তিয়াশার ছবি দেখছে, যে ছবিটা দুরন্তর মনে দাগ কেটেছে আরও 2.5 বছর আগে। আর এই ছবি থেকেই দুরন্ত ভালো লাগা শুরু হয়, আর সেই ভালো লাগা থেকে অনেক দিন যাবৎ মনের মাঝে পোষণ করতে করতে সেটা ভালোবাসায় পরিণত হয়। 3 মাস পর, এই 3 মাসে দুরন্ত নানাভাবে তিয়াশাকে মনের কথা বলতে চেয়েছে, কিন্তু বলে ওঠা হয়নি। আর সেই অচেনা কেউ একজন প্রায় পার্সেলে তিয়াশার ফেভারিট জিনিস পাঠাতো, কিন্তু তিয়াশা সেসব নিয়ে তেমন মাথা ঘামায়নি। তবে এটা জানার চেষ্টা করেছে অচেনা ব্যক্তিটি কে। তিয়াশার থেকে অচেনা ব্যক্তির কথা শুনে দুরন্ত এবার ফুলফিল প্রিপারেশন নিয়েছে। আজ ওর মনের কথা তিয়াশাকে জানাবেই। এতদিনে মনের মাঝে আগলে রাখা ভালোবাসা হারানোর ভয় জমেছে মনে।
দুরন্ত আজ সেজেগুজে ফুলটুস প্রিপারেশন বাসা থেকে বের হয়েছে, মানে অন্য দিনের থেকে একটু সতেজ লাগছে দুরন্তকে। দুরন্তর মনটা আজ উড়ু উড়ু করছে, কখন সে তার ভালোবাসার খাঁচায় তিয়াশাকে বন্দি করতে পারবে। তিয়াশা ঝুমলেকের পাশে একটা বেঞ্চে বসে আছে। তন্নি ফোন দিয়ে ডেকেছিল তিয়াশাকে, কিন্তু এখন অবধি তন্নির কোনো খবরই নেই। তিয়াশা এবার বেঞ্চ থেকে উঠে এদিক ওদিক পায়চারি করছে, আর এক হাতে বারবার ওড়না পেঁচিয়ে যাচ্ছে। দুরন্ত বাইক থেকে নেমে লুকিং গ্লাসে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল, আর হাতে একটা শপিং ব্যাগ নিয়ে সামনের দিকে রওনা দিল। কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল। ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স প্যান্টের পকেটে নিয়ে নিল। তিয়াশা এদিক থেকে ওদিকে হাঁটাচলা করার এক পর্যায়ে দুরন্তকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, আর দুরন্ত স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তিয়াশার চোখে আটকে গেছে দুরন্ত। এভাবে দুরন্তকে তাকিয়ে থাকতে দেখে তিয়াশা দুকদম পিছিয়ে গেল, দুরন্তকে ভালো করে পর্যবেক্ষণ করলো এবং হাতে একটা শপিং ব্যাগ দেখে বাজিয়ে দেখার জন্য জিজ্ঞেস করলো, স্যার, আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন কি? হ্যাঁ, তোমার ম্যাডামের সাথে। এ হ্যাঁ, দেখবে চলো, তোমার ম্যাডাম লেকের ওই পাশেই আছে, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। তিয়াশার বুকের মাঝে ধক করে উঠল দুরন্তর কথা শুনে। দুরন্ত কথাটা খুব স্বাভাবিকভাবেই বলেছে, যার কারণে তিয়াশা কিছুটা ভয় পেয়ে গেছে। চলো, তোমার ম্যাডামের সাথে পরিচিত হবে না? না, আপনি যান, আমিও এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। ওহ, সে তো এখনও আসেনি, 2 মিনিট লাগবে, চলো। তিয়াশা মনে মনে বলছে, তুই জানা তোর পেতনির সাথে দেখা করতে, আমায় কেন টানছিস? চলেন, আপনার না মানে প্রিটিকালকে দেখে আসি। মুখে ক্লোজ আপ হাসি টেনে দুরন্ত মনে মনে হাসছে। তিয়াশার মুখ দেখে হাসি পাওয়ারই কথা, যা বানিয়েছে না মুখটাকে। তিয়াশা চেয়েছিল দুরন্তকে রাগাতে, কিন্তু দুরন্ত উল্টো তিয়াশাকে রাগিয়ে দিল। তিয়াশা 2 মিনিট হেঁটেই স্যার, আপনার সে কোথায়? দাঁতে দাঁত চেপে দুরন্তর দিকে বিরক্ত চোখে তাকিয়ে, খুব এক্সাইটেড মনে হয় তুমি। এক্সাইটেড থাকবো না? কোন দেশের পেতনি সেটা দেখতে হবে তো। বিড়বিড় করে, এবার চোখ বন্ধ করো, সামনেই তো তোমার ম্যাডাম আছে। তার জন্য চোখ বন্ধ করতে হবে কেন? পারবো না আমি। ওকে, না পারলে? কথাটা শেষ করে এক হাত দিয়ে তিয়াশার চোখ আটকে দিল, আর এক হাত দিয়ে তিয়াশাকে সামনের দিকে নিয়ে গেল। এবার চোখ খুলতে পারো। তিয়াশা চোখ খুলে সামনে পানি দেখতে পেল। দুরন্তর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রেগে, কোথায় আপনার পেতনি? এখানে তো পানি ছাড়া কিছুই দেখতে পারছি না। আপনার পেতনি কি পানির নিচে আছে নাকি? এই একদম ওকে পেতনি বলবে না, ও আমার মনের রাজ্যের পরি। ভালো করে পানির দিকে তাকাও, ঠিক দেখতে পাবে। তিয়াশা দুরন্তকে কপি করে ওই একদম ওকে পেতনি বলবেন না, ও তো আমার মনের রাজ। এটুকু বলতে পানির দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। তিয়াশা একবার পানির দিকে তাকাচ্ছে, আরেকবার দুরন্তর দিকে। এই মজা করছেন আমার সাথে? এটা তো আমার ছবি। মজা কেন করতে যাব? ওইটাই তো তোমার ম্যাডাম আর আমার ছোট পরি। দেখুন, আমি কিন্তু আর ছোট নেই, বড় হয়ে গিয়েছি। তুমি নিজেকে কেন ভাবছো? আমি তো আমার পরির কথা বলছি। তাহলে থাকেন আপনি আপনার পরীকে নিয়ে। কথা শেষ করে চলে আসার জন্য পা বাড়ালো। এক কদম সামনে এগোতে হাতে টান অনুভব করলো পিছন থেকে। পিছন থেকে দুরন্ত তিয়াশার হাত ধরেছে, কিন্তু তিয়াশা দুরন্ত থেকে হাত ছাড়িয়ে নিতে চলে গেল। দুরন্ত তিয়াশার পিছন পিছন চলে এলো। তিয়াশা মুখটা ফুলিয়ে বেঞ্চে বসে আছে। দুরন্ত পকেট থেকে বক্স বের করে তার থেকে রিংটা নিয়ে তিয়াশার সামনে হাঁটু গেড়ে বসে, উইল ইউ ম্যারি মি? তিয়াশা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও ঠিক শুনছে তো, কারণ এতক্ষণ যদিও দুরন্ত মজা করেছে, তার জন্য কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল তিয়াশার। এক মুহূর্তের মন খারাপ ভ্যানিশ হয়ে গেল, আর মুখে খুশির আভা ভেসে উঠল। তিয়াশা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, আর দুরন্ত পূর্বের ন্যায় হাঁটু গেড়ে তিয়াশার সামনে বসেই আছে। তিয়াশা মুখে কিছু না বললেও নিজের অজান্তেই হাতটা বাড়িয়ে দিল দুরন্তর দিকে। সব কথা হয়তো মুখে বলতে হয় না, চোখের ভাষা আর কিছু কাজকর্ম আকার ইঙ্গিতে বোঝা যায় স্পষ্ট। আর তিয়াশার এভাবেই হাত এগিয়ে দেয়াতে দুরন্ত তার উত্তর খুঁজে পেয়েছে। তিয়াশা হাত বাড়াতেই দুরন্ত টুপ করে তিয়াশার আঙুলের রিংটা পরিয়ে দিল। তিয়াশা না একটা কথা বলল, না একবার দুরন্তর দিকে তাকালো।
সেখান থেকে চলে গিয়ে আবার অন্য একটা বেঞ্চে বসলো। তিয়াসার এমন লাজুকতায় দুরন্ত বারবার ঘায়েল হয়ে যায়। দুরন্ত বেচারা আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকবে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিয়াসার পাশে গিয়ে বসলো। তিয়াসা পাশে না তাকিয়ে দেখলেও ফিল করতে পারছে দুরন্তকে। তিয়াসা ওড়নায় হাত পেঁচিয়ে মুখটা অন্য পাশ ফিরেই তাকিয়ে রইল। না, এবার আর দুরন্ত সহ্য হলো না। কি এমন হয়েছে যে এত লজ্জা পেতে হবে? দুরন্ত ভেবে পাচ্ছে না কি এমন করেছে যে তিয়াসা দুরন্ত চোখে চোখ রাখতে পারছে না। এই লজ্জায় আমাকে মুখটা কিন্তু আমাকে সিগন্যাল ভাঙতে বাধ্য করবে, তার জন্য কিন্তু দায়ী থাকবে তুমি। দুরন্তর এমন কথা শুনে তিয়াসা আর চুপ করে অন্য পাশ ফিরে তাকিয়ে থাকতে পারল না। কিসের সিগন্যাল? আসলে লজ্জা পেলে তোমাকে স্ট্রবেরি টমেটো এবং আপেলের মতো লাগে, ইচ্ছে করে। আর কিছু বলার আগেই দুরন্তর কাঁধে কিল ঘুষি মারতে লাগলো। এই এই কী করছো? জান, আপনার সাথে কথা বলবো না। কি শান্তি, এতদিনে তোমার জান হতে পারলাম। ইস, শখ কত! জান বলিনি, জান বলেছি। আমি কিন্তু আমার উত্তর এখনো পাইনি। কিসের উত্তর? ও, তুমি মনে হয় ইংলিশ বুঝো না, তাহলে বাংলায় বলি। আমি যদি ইংলিশ না বুঝি তাহলে আপনিও মনের কথা বোঝেন না। ও আচ্ছা, তুমি মনের ভাষার উত্তর দিয়েছ। নট ব্যাড। এখন থেকে আমার ফিডব্যাক চাই। যেমন? এই যে আমি তোমার এতদিন ধরে ভালোবাসি তার ফিডব্যাক। মনে হয় কয় বছর ধরে আপনি আমায় ভালোবাসেন। হ্যাঁ তাই তো, তোমার এই এসএসসিতে বিদায়ের শাড়ি পরা ছবি দেখেই ভালোবাসি। সেই ছবি দেখলেন কোথায়? ফোনে দেখেছি, রিহানের ফোনে। তখন তোমার চুলগুলো ছোট ছোট ছিল, কয়েকটা চুল এলোমেলো হয়ে কপালে পড়েছিল। আমার খুব করে ইচ্ছে করছিল কপাল থেকে চুলগুলো সরিয়ে দিতে। কারো ছবি দেখেই কাউকে ভালোবাসা যায়? এটা বলবো না যে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু প্রথম দেখেই ভালো লেগেছিল। সেই ছবিটা আমার ওয়ালপেপারেও ছিল। দিনে যে কতবার তোমার ছবিগুলো দেখা হতো হিসাব নেই। শুধুমাত্র তোমার ছবি দেখেই 2 বছর। আর তারপর তো রিহার বিয়েতে তোমার প্রথম দেখলাম, চুলগুলো ছেড়ে দিয়ে দোলনায় দুল খাচ্ছিলে, আর আমি পেছন থেকে দেখছিলাম তোমায়। কেন জানি আমার মন বলছিল সেই ছবির মেয়েটা তুমি হবে। আমার বুঝতে কিছুটা সুবিধা হয়েছিল, কারণ আমি জানতাম তুমি আসবে। আর রিহার বিয়েতেই ভালো লাগা থেকে তোমায় পুরোপুরি ভালোবেসে ফেলেছিলাম। তিয়াসা চোখ খুশিতে চিকচিক করছে। তিয়াসা ভাবতেও পারছে না একটা ছেলে ওকে এতদিন ধরে ভালোবেসে এসছে, শুধু একতরফা। সত্যি? আমার পরই সত্যি। তোমার হাতটা কি ধরতে পারি? বলে হাতটা দুরন্তর হাতের উপর রাখলো। চলো সামনে হাঁটি। চলে আসার সময় দুরন্ত তিয়াসার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। তিয়াসা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চুড়ি আর চকলেট। চুড়ি, রিং আর চকলেট 3টা তিয়াসার পছন্দের। পরের দিন তিয়াসা দুরন্তর দেয়া চুড়ি পরে আর কিছু চকলেট নিয়ে ফুরফুরে মনে ভার্সিটিতে গেল। তিয়াসার সেতু তো একসাথেই গিয়েছে। কিছুক্ষণ পর তন্নিও এলো। তন্নি তিয়াসার পাশে বসে তিয়াসাকে হালকা করে ধাক্কা দিল। তিয়াসাকে কিছু বলার স্কোপ না দিয়ে, জানিস স্যার সেদিন আমায় ফোন দিয়ে তোকে ঝুম লেকে ডেকে পাঠিয়েছিল। আমি প্রথমে না করেছি, এতবার করে বললো আসলে স্যার তো তাই না করতে পারিনি। এই, তোকে দিন দিন কেমন যেন রহস্য ঘেরা লাগছে। তোর কাজকর্ম কথাবার্তা আমার কাছে সুবিধার লাগে না। ওই গোয়েন্দাগিরি তোর রহস্যে ঘেরা নাকটা কেটে ফেল, তাহলেই এত গন্ধ পাবি না। এই চুপ কর তোরা। তিয়াসা সবাইকে চকলেট দিয়ে এসে তন্নি আর সেতুকেও দিল। আর অমনি সেতু খপ করে হাতটা ধরে ফেললো। সেতু আর তন্নি দুজনে তিয়াসার দিকে তাকিয়ে আছে। এইগুলো পড়েছিস কেন? কে দিয়েছে? ভাবি নিশ্চয়ই ভাইয়া দিয়েছে, তাই না? একসাথে দুজনের প্রশ্নের উত্তর কিভাবে দেব? বলছি ওয়েট। তিয়াসা আর কিছু বলার আগেই দুরন্ত ক্লাসে চলে এলো। দুরন্ত ক্লাসে এসেই তিয়াসার দিকে তাকালো। তিয়াসার হাতের দিকে তাকিয়ে দুরন্তর মনটা খুশি খুশি লাগছে, কারণ দুরন্তর দেয়া রিং আর চুড়ি পরে আছে তিয়াসা। হয়তো দুরন্ত ভেবেছিল তিয়াসার রিংটা খুলে রাখবে, কিন্তু দুরন্তর ভাবনায় পানি ঢেলে দিয়ে এক ধাপ এগিয়ে তিয়াসা চুড়িও পরে এসছে। তিয়াসা আর দুরন্তর টক ঝাল মিষ্টি প্রেমেতেই কেটে গেল 7 দিন। আর সাথে তো আছেই তন্নি আর সেতুর ফোড়ন আর রাতে ফোন আলাপ।
আজকে শুক্রবার, ভার্সিটি অফ থাকায় দুরন্ত আর তিয়াশার সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ভিডিও কলে কথা হয়েছে। রাতে তিয়াশা করিডোরে দাঁড়িয়ে দুরন্তর সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে এই তুমি আমায় আপনি থেকে তুমি করে কবে বলবে? আপনি ঠিক আছে, তুমি করে বলতে কেমন যেন আনইজি লাগে। আমার তো খুব মন চায় তুমি আমাকে তুমি করে বলবে। তুমি করে বললে খুব খুশি হবেন? আবার জিগায়। শুধু খুশি হবেন নাকি তার থেকেও বেশি? এই ধরো কুশির ঠেলায় মরেও যেতে পারি। দুরন্তর লাস্ট কথা শুনে তিয়াশা স্তব্ধ হয়ে গেল। কোনো কিছু বলার শক্তি হারিয়ে ফেলল। চোখ দিয়ে না চাইতেও টুপ টুপ করে পানি পড়ছে। তিয়াশার নীরবতা দুরন্ত উপলব্ধি করতে পারছে। দুরন্তর লাস্ট কথায় তিয়াশা হার্ট হয়েছে। কথা ঘুরানোর জন্য, আচ্ছা ওই আননোন পার্সনকে এখনো পার্সোনাল পাঠায়? তবুও তিয়াশা কোনো রেসপন্স করলো না। দুরন্ত আসলে অত শত ভেবে কথাটা বলেনি, কিন্তু তিয়াশার কাছে এই কথাটা অনেকটা ভয়ের। আচ্ছা এই যে আমি কান ধরছি, আর এমন হবে না, সত্যি বলছি, প্লিজ কথা বলো। না, আপনার সাথে আমি একটা কথাও বলবো না। কেন আপনি এমন কথা বললেন? যদি আমি বলতাম তখন আপনার ভালো লাগতো? তিয়াশা ভাঙা গলায় কথা বলাতে দুরন্ত স্পষ্ট বুঝতে পারলো তার তিয়া খুবই রাগ বা কষ্ট পায়নি, অনেকটা ভয়ও পেয়েছে। ভয়টা দুরন্তকে হারানোর, যে ভয়ের মাঝে আছে দুরন্তর প্রতি অফুরন্ত থেকে অফুরন্ত ভালোবাসা। এটা দুরন্তর জন্য অনেক বড় প্রাপ্তি। সরি, আর কখনো এমন কথা বলবো না। আমি তোমাকে রেখে কখনো কোথাও যাব না, আই প্রমিস ইউ। হ্যাঁ, মনে যেন থাকে। আর যদি এমন কথা শুনি তো দেখেন আপনার থেকে আমি কত দূরে চলে যাই। মনে থাকবে আমার তিয়াটা। খুব ভালোবাসি আমার তিয়াকে। আমিও। হোয়াট? আমিও মানে কি? বলতে না চাইলে বলো না, কিন্তু এভাবে উত্তর দিবে না কখনো। আমি জাস্ট কিছুটা রেগে তিয়াশার সাথে দুরন্ত এই ফার্স্ট টাইম এমন করে কথা বলল। যদিও দুরন্ত রেগে কথাগুলো বলেছে, কিন্তু তিয়াশা একদম রাগ করেনি। আর দুরন্তর এই রাগ কি করে ভাঙাতে হয় সেটাও বুঝে গিয়েছে। আমিও কি, এবং তার মানে হচ্ছে আমিও আমার দুরন্ত স্যারকে অনেক বেশি ভালোবাসি। বুঝতে পেরেছেন? দুরন্ত একটু ভাব নিয়ে, ও, পুরো কথাটা বলতে কি খুব কষ্ট হয়? হয়েছে, আর ঢং করতে হবে না। এক্সকিউজ মি, কিসের ডং? এই যে আপনার এভাবে কথা বলাটা আমার কাছে ঢং মনে হচ্ছে। সব কিছু এত লাইটলি মনে হয় তোমার কাছে? ওরে আল্লাহ গো, এটা তো পুরাই ওভার অ্যাক্টিংয়ের দোকান। হয়েছে ড্রামা কিং, আর ড্রামা করতে হবে না। যে কথাটা শোনার জন্য এত ড্রামা সেটা কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। কোন কথাটা? কোন কথা আবার? আমি আপনাকে ভালোবাসি সেই কথা। হ্যাঁ, দুবার বলে ফেলেছো অলরেডি। শুধু এই কথাটা বলছিলে না বলে আমার মনে হচ্ছে আমি পেন্টিংয়ে আছি, আর এখন আমি অ্যাপ্রুভেড। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম যখন আপনি রেগে কথা বলছিলেন তখনই। দেখেছো আমাদের বন্ডিংটা কত স্ট্রং? আমরা দুজন দুজনকে কতটা বুঝি, কত ইজিলি সব সলভ হয়ে গেল। তুমি যদি আমার রাগের আড়ালের আসল কারণটা খুঁজে না পেতে, তাহলে বিষয়টা আরও কমপ্লিকেটেড হয়ে যেত। আইসে, আমার সাথে রাগ করলে আমি শুধু বসে থাকবো তাই না? যখন আমি রাগ করব তখন তুমি শুধু বসে কেন? আমার কোলে উঠে বসে থাকো, তখন আমার রাগ থাকবে না, বেনিশ হয়ে যাবে, রাগ টু রোমান্স হয়ে যাবে। এই যে একদম ফালতু কথা বলবেন না। কি আনরোমান্টিক বউ হবে রে বাবা, এই কথাটা নাকি ফালতু কথা। 2 দিন পর তিয়াশা ভার্সিটিতে এসে সেতুর জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই তন্নি গাড়ি থেকে বের হলো। তন্নিকে দেখে তিয়াশা এগিয়ে গেল তন্নির দিকে। তখনই গাড়ি থেকে আরেকজন মানুষ বের হলো, আর সেই মানুষটা হচ্ছে তরিকুল আহমেদ। তন্নি গিয়ে তরিকুল আহমেদকে হাক করলো, আর তিনি তন্নির মাথায় হাত রেখে বলল, টেক কেয়ার মাই প্রিন্সেস। বলে তিনি আবার গাড়িতে গিয়ে বসলো। আর তন্নি টাটা। গিয়ে পিছনে ঘুরতে তিয়াশাকে দেখতে পেল। এই তোর মধ্যে আর কত মিস্ট্রি আছে রে? হ্যাঁ, কিসের মিস্ট্রি? এই তুই তরিকুল স্যারের মেয়ে, আর তোকে দেখেও তো বোঝা যায় না। আমি কি নেম প্লেটে লিখে রাখবো আমি তারিকুল আহমেদের মেয়ে? আসলে আমি কিংবা আমার আব্বু আমরা কেউ চাই না এই সুবিধে কোনো অ্যাডভেঞ্চার নিতে। আমি তো ভেবেছিলাম তুই হয়তো জানিস। জানলে কি আর এমন মিথ্যে কথা বলতাম? কোন মিথ্যে কথাটা? ওই যে তোর ভাইয়ের উডবি ওয়াইফ, সেটা।
হ্যাঁ। আমার বইয়ে গেছে তোর ভাবি হতে, অলরেডি আমি বুকড। তা তো জানি। এ তো হলেই হয় একদিক দিয়ে ভাবি। চল। তিয়াশার সেতু ক্লাসে ফিসফিসিয়ে কথা বলছে। ওদের দুজনে ফিসফিসিয়ে কথা বলাতে দুরন্ত এগিয়ে এসে ক্লাসে কি এমন জরুরি কথা যে ফিসফিসিয়ে বলতে হবে? স্যার, আজকে তন্নির একটা সিক্রেট জেনে গেছি। কি? ওকে কারোর সাথে তোমার মতো প্রেম করে? আরে না, ওর পরিচয় আসলে তেমনভাবে কিছু জিজ্ঞাসা করা হয়নি, আর ও নিজেও বলেনি। আজ জানতে পারলাম ও হচ্ছে তরিকুল স্যারের মেয়ে। তুমি জানতে না? আর কিছু জানোনি? আর কি জানবো? না জানাই ভালো। না মানে, তুমি যার বউ হতে চাইছিলে তার কথা আর কি। তিয়াশা চোখ বড় বড় করে তাকাতেই দুরন্ত সেখান থেকে প্রস্থান করলো। তন্নি তিয়াশাকে একটা চিরকুট দিল, যাতে লেখা আছে, ক্লাসে এসেও প্রেমের কথা বলতে হবে? মন দিয়ে ক্লাস কর, আর কয়টা দিন পরেই তো অ্যানুয়াল এক্সাম। তিয়াশা কাগজটা দলা পাকিয়ে সেই কাগজ দিয়ে তন্নির মাথায় ঢিল দিল। দেখতে দেখতে তিয়াশার ফাইনাল এক্সাম চলে আসছে। তিয়াশার আবদার দুরন্তর দেয়া কলম দিয়ে তিয়াশা পরীক্ষা দিবে। যদিও তিয়াশার পরীক্ষার আগে বিশেষ দুজনের কাছ থেকে কলম নেওয়া আছে, এবার দুরন্ত অ্যাড হয়ে 3 জন হয়ে গেছে। দুরন্ত নিজের ফেভারিট 3টে কলম সহ এক বক্স চকলেট দিয়েছে তিয়াশাকে। তিয়াশা খুশিতে দুরন্তকে হাক করতে গিয়েও থেমে গেল। এটা কিন্তু ঠিক হলো না। থেমে গেলে কেন? তো কি করব? আপনাকে গিয়ে জড়িয়ে ধরবো? দলে ক্ষতি কি? অনেক ক্ষতি, মেলা ক্ষতি। যেমন? যেমন বলা যাবে না। ও আচ্ছা, আমাকে বলা যাবে না? সিগারেট কিছু হবে হয়তো। চোখ মুখে দুষ্টুমির রেখা ফুটিয়ে কি ফালতু লোক, কি বাজে মাইন্ডের লোক রে বাবা। দুরন্ত তিয়াশাকে টান দিয়ে লাইটলি হাক করলো। তিয়াশা দুরন্তর কাছ থেকে নিজেকে সারিয়ে নিল। উল্টো দিক ঘুরে দাঁড়াতেই তিয়াশার কানের কাছে ফিসফিসিয়ে, আমার লজ্জাবতী এভাবে লজ্জা পেয়ে যদি রংধনু হয়ে যায়, তাহলে তো আমার ব্যাপারটা রিক্সি হয়ে যাবে। দুরন্তর কথা শেষ হওয়ার আগেই তিয়াশা চোখ রাঙিয়ে দুরন্তর দিকে তাকালো। ডোন্ট কেয়ার ভাবে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে তাকালে কেন? নেকা সস্তি, কিচ্ছু বোঝে না। দুরন্ত 2 কদম তিয়াশাকে এগিয়ে গিয়ে বলল, কি বুঝবো? আমার মাথা আর আপনার মুন্ডু, বুঝেছেন? তিয়াশার হাত ধরে সামনের দিকে পা বাড়ালো। দেখতে দেখতে তিয়াশার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং রেজাল্টও ভালো হয়েছে। তিয়াশার ভাবি রাইসা বলল, আচ্ছা ননদিনী, তুমি কি প্রেমে পড়েছো? তুমি হঠাৎ আমার পিছে পড়লে কেন বলো তো? আর এসব তুমি কি বলছো? এখনই আমার প্রেম বা বিয়ে করার বয়স হয়েছে নাকি? ওরে আমার খুকি রে, এখনো নাকি তার প্রেম করার বয়স হয়নি? সত্যি কাউকে ভালোবাসো না? সত্যি কাউকে ভালোবাসলে তোমাকে সবার আগে বলবো, কেমন? তোমাকে বলি, আর তুমি সবাইকে বলে দাও, স্পেশালি ভাইয়াকে। আগামী দুরন্তর কথা ভাইয়া আর আব্বুকে বলবো, দেন তোমাদের। তাহলে তো ভালোই, ননদিনের জন্য পাত্র খোঁজার সুযোগ পেলাম। এই ভূত তোমার মাথায় কে ঢুকালো? কে আবার? ইফরাদ। ইফরাত আবার কে? সে যেই হোক, এইসব নিয়ে তোমার ভাবতে হবে না। সময় হলে আমি নিজেই তোমাকে ভাবতে বলবো। তুমি ইফরাদকে ভুলে গেছো? তোমার লাস্ট বার্থডেতে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড আয়রার ছোট ভাই ইফরাদ। ও, খেয়াল নেই। ইফরাদ তোমাকে খুব পছন্দ করেছে। আয়রা আজ আমাকে ফোনে তাই বলল, ওরা নাকি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমি মায়ের সাথে এ ব্যাপারে কথা বলেছি। ভাবি, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কেবল তো ফার্স্ট ইয়ার পেরিয়ে সেকেন্ড ইয়ারে পা রাখলাম, তার আগেই কেন আমার বিয়ে নিয়ে পড়েছো? আরে পাগলি, বিয়ের কথা বললেই বিয়ে হয়ে যায় নাকি? তুমি এখন বিয়ে করতে না চাইলেই বিয়ে হবে না। আমি তো ওদের ডিরেক্ট না করতে পারি না। বুঝলাম। তুমি ভাইয়াকে বলে দিও আমি এখনই বিয়ে টিয়ে নিয়ে কিচ্ছু ভাবছি না। আচ্ছা বলবো, প্লিজ রাগ করো না তিয়াশা। ওরে আমার ভাইয়ের সুইট বউ, রাগ করবো না কেন? তুমি একদম ঠিক করেছো আমাকে এসব কথা বলে। তাই তো আমি আগে থেকেই তোমাকে আমার ডিসিশন জানিয়ে দিতে পারলাম। রাইসাকে হাক করে গালে ডিপলি একটা কিস করে তিয়াশার রুমে চলে গেল। তিয়াশার রুমে এসে দুরন্তর কথা ভাবছে। রাইসাকে তো না করে দিল, ও কাউকে ভালোবাসে না।
না করেছে কারণ তিয়াশা নিজের মুখে তার ভাইয়া এবং আব্বুকে দুরন্তর কথা জানাতে চায়। অন্য কারো মুখ থেকে দুরন্ত আর তিয়াশার কথা শুনে যদি খারাপ কোনো রিয়াকশন করে তাই। তিয়াশা নিজের মুখে দুরন্তর কথা বললেও হয়তো তেমনটা ঘটবে না, এটা তিয়াশার বিশ্বাস। তিয়াশার মাথায় এখন আবার ফ্রিতে আরেক চিন্তা ঢুকেছে। রাইসার বলা কথাটা, প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানের ভালো, আর যাদের মেয়ে আছে তারা তো চায় তার মেয়ের জন্য ভালো ঘর আর বর। এই দুটো যদি একসাথে পেয়ে যায় তাহলে প্রত্যেক বাবা মা তাদের মেয়েকে এমন ঘরে বউ করে পাঠাতে আপত্তি করবে না। যদিও তিয়াশার ডিসিশন না নিয়ে এমন কিছু করবে বলে তিয়াশার মনে হয় না, তবুও একটা ভয় থেকেই যায় মনের মাঝে। পরের দিন ভার্সিটির শেষে তিয়াশা, তন্নি এবং সেতু ক্যান্টিনে বসে ফুচকা খাচ্ছে। তিনজনে তিনজনকে কমপ্লিট করে ফুচকা খাচ্ছে। কে কত ঝাল খেতে পারে, এক একজনের অবস্থা নাজেহাল, চোখ দিয়ে পানি পড়ার উপক্রম। স্পেশালি তন্নি বেচারি একদম ঝাল খেতে পারে না। 3টে ঝাল মিক্স ফুচকা খেয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। আর তিয়াশার অবস্থা তন্নির থেকে কিছুটা বেটার, কারণ তিয়াশা খুব বেশি না হলেও মডারেটলি ঝাল খেতে পারে, কিন্তু কমপ্লিটের সময় নিজের গতিসীমা থেকে বেরিয়ে এসে সিভিয়ার পরিমাণ ঝাল খেয়ে ফেলেছে। টেবিলের উপরে 4টা পানির বোতল ছিল অলরেডি শেষ, আর সেতু হচ্ছে ওনার। তন্নি আর তিয়াশার অবস্থা দেখে অনেকটা খারাপ লাগছে সেতুর। তিয়াশা যে কিছুটা ঝাল খেতে পারে সেটা জানতো, তন্নি যে একেবারেই ঝাল খেতে পারে না সেটা জানা ছিল না। সেতু তিয়াশা আর তন্নির সামনে পানির বোতল রাখতেই তন্নি খুশি হয়ে নিতে যাবে, তার আগে বোতলটা কেউ একজন সরিয়ে নিল। তন্নি এত ঝাল লাগছে যে কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। তিয়াশার তো মাথা গরম হয়ে গেল পাশের চেয়ারে বসা মানুষটাকে দেখে। পাশের চেয়ারে বসে দুরন্ত আরাম করে পানি খাচ্ছে। ঝাল লেগেছে তিয়াশা আর তন্নির, পানি খাচ্ছে দুরন্ত। তিয়াশা পানির বোতলটা ছো মেরে দুরন্তর হাত থেকে নিয়ে নিজে পানি খেয়ে তন্নির হাতে বোতলটা ধরিয়ে দিল। দুরন্ত এখনও নো টেনশন ডুফুর্তি মুড়ে বসে মোবাইলে গেমস খেলছে। আপনি তো জল্লাদের খালাতো ভাই। হোয়াট? অবশ্যই হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ঝালে দুটো মেয়ে কাছে, তাদের মুখের সামনে থেকে পানি নিয়ে নিজে ঢক ঢক করে খেয়ে ফেললেন। তার সাথে জল্লাদের খালাতো ভাইয়ের কি সম্পর্ক? তিয়াশার দুরন্তর কথা বলার মাঝে ওয়েটার ওদের সামনে আইসক্রিম রাখলো, আর অমনি তিয়াশা আর তন্নি খাওয়া শুরু করে দিল। খেতে খেতে পরে বুঝিয়ে বলবো কেমন। রাতে তিয়াশা পড়া কমপ্লিট করে করিডোরে দাঁড়িয়ে দুরন্তর ছবি দেখছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, করিডোরের লাইটটাও অফ, শুধু ফোনের একটু আলো। ওই একটু আলোতেই দুরন্ত ছবিটা যেন বেশি করে ফুটে উঠেছে। তিয়াশা একের পর এক ছবি দেখছে দুরন্তর। এই কয়েকদিনে 1000-এরও বেশি ছবি তুলেছে দুরন্তর। ম্যাক্সিমাম ছবিগুলোই ক্লাসের লেকচার দেওয়ার সময় তোলা। দুরন্ত ছবি দেখার মাঝেই স্ক্রিনে দুরন্তর নাম্বারটা ভেসে উঠল। তিয়াশার ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে তিয়াশা সালাম দিল। সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কি করেছে আমার তিয়া? কিছু না, দাঁড়িয়ে আছি। আপনি? আমি আমার তিয়ার সাথে কথা বলছি। দাঁড়িয়ে আছে কেন? বসে থাকো, পা ব্যথা করবে তো। না করবে না। রাতে খেয়েছেন? না খাইনি, খাবো। তুমি খেয়েছো তো? তাহলে খেয়ে নিন। তোমার কি কোনো কারণে মন খারাপ? ক্লাসেও চুপচাপ লাগলো তোমায়। আর এখনো? আসলে আমি সরি, এতক্ষণ আমি কাজ করছিলাম তাই ফোন বা টেক্সট করতে পারিনি। আরে না, মন খারাপ হবে কেন? এমনি। আপনি খেয়ে নিন, রাখছি। 5 মিনিট পর। আগে বলো এমনি কি? কি আবার? কিছুই না, আপনাকে মিস করছিলাম। তাহলে তো অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলো আমায়। স্পেসিফিক কোনো কারণ নেই, বললাম তো। ওকে, জেনারেল কারণটাই না হয় বলো। তিয়াশা হেসে দিয়ে রাইসার বলা কথা বলল, আর এটাও বলল রাইসার কাছে দুরন্তর কথা কনভিন্স করেনি। আর কেন করেনি সেটাও বলছে দুরন্তকে। পাগলি, তার জন্য আপসেট হওয়ার কি আছে? কোনো ব্যাপার না। আমি তো আরও ভেবেছিলাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি আবার বাড়িতে জানিয়ে দিয়েছো তোমার তো এখন বিয়ের বয়সই হয়নি। কি আর করবো, বড় হও তাড়াতাড়ি, তারপরেই না হয়। দুজনেই হেসে গড়াগড়ি খাচ্ছে। হাসার মাঝখানে হঠাৎ দুরন্তর কাশি উঠল। ফোন লাইনে রেখে 2 মিনিট নাগাদ কাশতে কাশতে ওয়াশরুমে চলে গেল দুরন্ত। আর তিয়াশা এখনও লাইনে থেকে হ্যালো হ্যালো।
করেই যাচ্ছে। 5 মিনিট পর দুরন্ত ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো তিয়াশা এখনো লাইনে আছে। একদম চিন্তার কোনো কারণ নেই, আমি একদম ঠিক আছি। চিন্তার কারণ নেই মানে? হঠাৎ করে উইথাউট রিজনে এত কাশি হলো, তবুও চিন্তার কারণ নেই? উইথ রিজনেই কাশি হয়েছে, আর সেই রিজনটা হলো হাসি। অনেক বেশি হেসেছি। সত্যি কি তার জন্য? হ্যাঁ, তার জন্যই তো। আচ্ছা, আর একটা কথাও না, তাড়াতাড়ি খেয়ে আমায় টেক্সট করবেন। আগে মহারানী। এভাবে আরও 6 মাস কেটে গেল। এই 6 মাসে তিয়াশার দুরন্তর বন্ডিংটা আরও স্ট্রং হয়েছে। ইটস ন্যাচারালি। তিয়াশার মা আর রাইসা হাতে কয়েকটা শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে তিয়াশার রুমে এলো। তিয়াশা শুয়ে শুয়ে গান শুনছিল। তিয়াশা মা আর ভাবিকে দেখে উঠে বসলো। ওয়াও, শাড়িগুলো তো খুব সুন্দর। কোনটা তোমার বেশি ভালো লেগেছে? তিয়াশা বেছে একটা শাড়ি নিল হাতে। তাহলে এই শাড়িটাই তুই কাল পরবি। কালকে কেন? কোনো ইনভিটেশন আছে? আরে না, কাল তোমায় দেখতে আসবে। মেবি ছেলের মা আর ফুপু আসবে দুজনে। মা, ভাবি এসব কি বলছো? আমাকে তো একবার জিজ্ঞেসও করলে না। যে ফ্যামিলি থেকে এই প্রপোজালটা এসেছে তাদের মুখের উপর না করাটা ঠিক বেমানান দেখায়, তাই তাদের ডিরেক্ট না করিনি। কিন্তু তোর আব্বু বলেছি তুই যেটা চাইবি সেটা হবে, কোনো জোর করা হবে না তোকে। তিয়াশা মায়ের মুখের উপর আর কোনো কথা বলল না। রুমে এসে কাঁদতে লাগলো। দু চোখ যেন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই কয়দিনে দুরন্তর প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে দুরন্ত ছাড়া কিছুই ভাবতে পারে না। তিয়াশা দুরন্তকে ফোন করে। দুরন্ত ফোন রিসিভ করতেই, আপনার সমস্যা কি বলেন তো? কিসের সমস্যা? আমার যে বিয়ে হয়ে যাচ্ছে প্রায়, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? মা, তুমি বড় হয়ে গেলে কবে? আমি তো টেরই পাইনি। রাগ উঠাবেন না, আপনার এইসব কথা আমার অসহ্য লাগছে। সত্যি বলছি, আমি তো বিয়ের জন্য প্রপোজাল দিতে চাইছিলাম, কিন্তু তোমার নাকি এখনো বিয়ের বয়স হয়নি। ওহ প্লিজ, বি প্র্যাকটিক্যাল। আমি এখন কি করব তাই বলেন। আইডিয়া। তুমি সুন্দর করে সেজেগুজে ওনাদের সামনে যাবে, ব্যাস হয়ে গেল। আপনি কি চাইছেন আমার বিয়েটা হোক? দূর পাগলি, দেখতে আসলে কি বিয়ে হবে নাকি? হ্যাঁ, এই কনফিডেন্স নিয়ে ঘুমান, ঘুম থেকে উঠে দেখবেন অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। সেটা আমি বেঁচে থাকতে সম্ভব নয়। পরের দিন যথাসময়ে তিয়াশাকে দেখতে আসে এবং তারা তিয়াশাকে খুব পছন্দ করে। এখন দুই পরিবারের সিদ্ধান্ত ছেলে এবং মেয়ে দুজন দুজনকে দেখবে, দেন বিয়ের ব্যাপারে এগোবে। আর সেটা হবে 3 দিন পর। আর যদি সব ঠিকঠাক থাকে তবে ওই দিনই এঙ্গেজমেন্ট করে রাখবে। এটাই মূলত দুই পরিবারের ভাবনা। তিয়াশা কোনোভাবেই আর ছেলেপক্ষের সামনে যাবে না, এটা ওর একমাত্র সিদ্ধান্ত। কিন্তু তিশানকে ইনশিওর করেছে তিয়াশা না চাইলে কিছুই হবে না। তিয়াশার উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। তিয়াশার ডিসিশনে সব হবে। তবে তিয়াশার থেকে ডিসিশন নেওয়া হবে ছেলেকে দেখার পর, তার আগে নয়। তিশান তিয়াশাকে বলেছে ছেলেকে দেখার পরেও যদি তিয়াশার মনে হয় ও এই বিয়ে করবে না তো বিয়ে হবে না। তিয়াশা তিশানকে প্রমিস করে নিয়েছে তিশানের কথার যেন কোনো নড়চড় না হয়। পরের দিন রাতে তিয়াশা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। খুব অস্থির লাগছে তিয়াশার, কারণ একটু আগেই তিশান কাকে যেন ফোনে বলেছিল তিয়াশার এঙ্গেজমেন্ট করে রাখবে, সেজন্য নাকি রিসোর্টও বুক করা হয়েছে। তিয়াশার খুব কষ্ট হচ্ছে সবাই ওর সাথে চিটিং করছে, কেউ কারো কথা রাখছে না। তিয়াশার ভাবনার মাঝে দুরন্ত ফোন এলো। ফোন রিসিভ করে তিয়াশা সব দুরন্তকে বলল। তো কি হয়েছে? দুরন্ত থেকে এমন উত্তর শুনে তিয়াশার মাথা গরম হয়ে গেল। ওই, আমার বিয়ে হয়ে যাচ্ছে আর আপনার কোনো হেলদোল নাই? হেলে দুলে বুঝি তোমার বিয়ে আটকানো যাবে? দেখেন, এমনিতেই ডিস্টার্ব আছি, আপনার এসব কথা বন্ধ করেন। ওকে, ভিডিও কল দিচ্ছি। আচ্ছা, আপনি এত নর্মাল আছেন কি করে? সিক্রেট শুনবে? আল্লাহ এবং আমার ভালোবাসার প্রতি বিশ্বাস এবং ভরসা আছে, তাই। 2 দিন পর তিয়াশাকে লেহেঙ্গা প্লাস কিছু অর্নামেন্টস পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। তিয়াশার এত ভারী সাজ অসহ্য লাগছে। তিয়াশা বসে আছে ঠিকই, মনটা পড়ে আছে দুরন্তর কাছে। মুখের মধ্যে স্পষ্ট ফুটে আছে বিরক্তের ছাপ। তিয়াশার ছটফটানি দেখে, মুখটা এমন গম্ভীর করে রেখেছ কেন? লোকে কি ভাববে বলো তো? প্রথমত জোর করে মুখে ক্লোজ আপ হাসি রাখতে পারবো না,
দ্বিতীয়ত লোকের কথা ভাবার আমার কোনো দায় নেই, যেখানে তোমরাই আমার কথা ভাবলে না। রাইসা তিয়াশার সাথে কথা না বাড়িয়ে এঙ্গেজমেন্ট প্লেসে নিয়ে আসলো তিয়াশাকে। এত আলো, এত মানুষ, সব যেন তিয়াশার কাছে মূল্যহীন। আস্তে আস্তে গেস্টদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর তিয়াশা লক্ষ্য করলো মেন ডোরের কাছে তন্নি ভিতরে ঢুকছে। ওর বয়সী একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতে। তিয়াশা তন্নিকে ডাকার আগে তন্নি এক সাইডে চলে গেল। তিয়াশা ভাবছে ও তো ফ্রেন্ড সার্কেলের কাউকে ইনভাইট করেনি, তাহলে তিয়াশা উঠে তন্নির কাছে যাবে, কিন্তু রাইসা আটকে দেয়। কিছু সময় পর তন্নি নিজেই তিয়াশার কাছে আসে, তিয়াশাকে হাগ করে। তোকে খুব সুন্দর লাগছে রে তিশা। এই, তোকে তো ইনভাইট করিনি, তাহলে তুই কি না বিনা ইনভিটেশনেই চলে এসেছিস? না রে, বিনা ইনভিটেশনে না। না মানে আসলে হেয়ালি না করে বল। আসলে তোর বিয়ের কথা চলছে আমার ভাইয়ার সাথে। বিশ্বাস কর, আমি জানতাম না। যখন জেনেছি তখন কিছু করার ছিল না। তন্নির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, খুব শখ না তোর আমাকে ভাবি করার? কর ভাবি, দেখবি কত মরিচে কত ঝাল। তুই তো সব জানতি, তাহলে বিশ্বাস কর প্লিজ। চুপ কর। আমাকে যদি দুরন্ত থেকে আলাদা হতে হয়, তাহলে তোকেও ইফাদের থেকে আলাদা করে দেব। তিয়াশার এমন হুমকিতে রীতিমতো তন্নি ভয় পাচ্ছে এবং মনে মনে খুব হাসছে। ওই, তোর হনুমান ভাইয়ের নাম্বার দে। চামচিকার খুব শখ না আমাকে বিয়ে করার? রাম সাগলের ব্যান্ড বাজিয়ে বিয়ের শখ ঘুচিয়ে দেব। তন্নি সেখান থেকে দ্রুতগামী চলে গেল, কারণ বেশিক্ষণ সেখানে থাকলে পেট ফেটে হেসে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তিয়াশা ছটফট করতে করতে দুরন্তকে ফোন করলো, কিন্তু দুরন্তর ফোন রিসিভ করেনি। সাথে সাথে তিয়াশা আবার দুরন্তকে ফোন করে। দুরন্ত ফোনটা কেটে দিয়ে হাত রেখে কাশতে কাশতে ড্রয়ার থেকে মেডিসিন বের করে খেয়ে নিল। মিনিট 5 পর দুরন্ত কিছুটা স্বাভাবিক হয়। হাতে ঘড়ি লাগাতে লাগাতে দুরন্ত বেরিয়ে পড়ল। অন্যদিকে তিয়াশা আরও আপসেট হয়ে পড়েছে, কারণ দুরন্ত ফোন রিসিভ না করে কেটে দিল। তিয়াশা এতটাই বিভোর যে চোখের সামনে ক্লু থাকতেও খুঁজে পাচ্ছে না। 30 মিনিট পর বসে থাকতে থাকতে তিয়াশার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোথাকার কোন হরিদাস পাল, এখনো তার আসার নাম নেই? তার জন্য নাকি এত সময় বসে থাকতে হবে? তিয়াশা চেয়ার থেকে উঠে যাবে, তখন মেইন ডোরের দিকে তাকাতেই তিয়াশার চোখ প্লাস পা স্থির হয়ে গেল। সেখান থেকে পা নাড়াবার বা চোখ সরানোর ক্ষমতা তিয়াশার নেই। আস্তে আস্তে তিয়াশা চেয়ারে বসে পড়ল। মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে, যেটা দুরন্তর চোখ এড়ায়নি। দুরন্তর চোখ তিয়াশার উপর আর তিয়াশা চোখ দুরন্তর উপর। দুরন্ত যেতে যেতে তিয়াশাকে চোখ টিপের সাথে ফ্লাইং কিস দিয়ে সাইডে চলে গেল। সাথে তো মিষ্টি হাসি আছেই। দুরন্তকে হ্যান্ডশেক করে তিশান ওয়েলকাম করলো। এতক্ষণে তিয়াশার রিল্যাক্স মনে প্লাস মুখে হাসি ফুটে উঠেছে। যদিও তিয়াশার আগেই এসব বোঝার কথা ছিল, কিন্তু এসব ভাবনার মতো সময় পায়নি। এখন তিয়াশার কাছে সব ক্লিয়ার। নিজেকে নিজের কাছে খুব বোকা বোকা লাগছে তিয়াশার। সব কিছু ভেবেই বোকা বোকা একটা হাসি ফুটে ওঠে তিয়াশার ঠোঁটের কোণে। তিয়াশার পাশে দাঁড়িয়ে, কি হলো? চোখ মুখ এখন চিকচিক করছে কেন? একটু আগ পর্যন্ত তো মুখটা বিবর্ণ ধারণ করেছিল। তিয়াশা কিছু না বলে মাথা নিচু করে রাখে। তখন সেতু দৌড়ে এসে তিয়াশাকে জড়িয়ে ধরে। তিয়াশাও সেতুকে আগলে নেয় পাশ থেকে। আমাকে ভুলে গেলে কি করে হবে? সেতুকে ছেড়ে দিয়ে তন্নির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে, তুই এতটাও ইম্পর্ট্যান্ট পার্সন না যে তোকে মনে রাখতে হবে। তুই তো একটা চিটিং বাজ। বারে, চিটিং কি আমি শুধু করেছি? তিয়াশা খুশিতে ভুলেই গিয়েছিল দুরন্ত যে ওর সাথে চিটিং করেছে। তিয়াশা দুরন্তের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই দুরন্ত মুখটা এমন ভাব করলো যে ও খুব ভয় পেয়েছে। দুরন্তর এমন ইনোসেন্ট মার্কা মুখ দেখে তিয়াশার রাগটা ইনসাইট হলো। হ্যাঁ, নাটকের গুরুকে পরে দেখিস, আপাতত তুই আমার সামনে থেকে সর। ও, দেখতে অসুবিধা হচ্ছে? মুখ টেপে হেসে বলল এবং সাইডে চলে গেল। ওদের কথা বলার মাঝে তিশান এসে তিয়াশাকে নিয়ে একটা চেয়ারে বসালো। তিয়াশা জিজ্ঞাসু দৃষ্টিতে তিশানের দিকে তাকালো। আমি তোকে প্রমিস করেছিলাম আজ তোর মতামত নিব। তুই তোর ছেলেকে দেখেছিস এবং আগে থেকেই চিনিস। তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? তিশান নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ করলো। আমরা চাচ্ছিলাম
তিশানের পুরো কথা শেষ করার আগে তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তা তো থাকবেই না। তিশান কি বলতে চেয়েছে তিয়াশার বুঝতে বাকি নেই। কিছুটা লজ্জা পেয়ে চেয়ার থেকে উঠে চলে এলো। তিয়াশার হঠাৎ এমন হাসি হাসি মুখ দেখে রাইসা কনফিউজড। কিছুক্ষণ আগেও যে মেয়ের মুখে ছিল বিরক্তির ছাপ, সেই মুখে এখন খুশি ঢেউ বইছে। রাইসার ধারণা ছেলেটাকে হয়তো তিয়াশার খুব পছন্দ হয়েছে সেজন্য। রাইসা তো আর এটা জানে না, এটা যে তিয়াশার মনের মানুষ। জানবেই বা কী করে? তিশান তো এ কথা কাউকেই জানায়নি। রাইসাকে জানালে নির্ঘাত রাইসা কোনো না কোনোভাবে মুখ ফুসকে তিয়াশাকে কথাটা বলেই দিত। তিশান তিয়াশার এই হাসি মুখটা দেখার জন্য এত লুকোচুরি করেছে। আচ্ছা, ননদিনীর মুখে এমন এলইডি জ্বলে উঠল কেন? ভাবি তুমিও? ওরে আমার লজ্জাবতী রে। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটাকে তোমার মনে ধরেছে। তিয়াশা মনে মনে বলছে, তার মানে ভাবি কিছু জানতো না? হ্যাঁ, ভাবি জানলে তো আমিও কোনো না কোনোভাবে জেনেই যেতাম। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমাকে একটা সত্যি কথা বলবো। কি কথা বলো? বলো। বলবো, তবে এখন না। রাইসা কিছু বলবে তার আগে সেতু আর তন্নি তিয়াশাকে নিয়ে দুরন্তর পাশে দাঁড় করিয়ে দিল। তিয়াশা দুরন্তর পাশে দাঁড়িয়ে যা এক্সপ্রেশনে তাকাচ্ছে না দুরন্তর দিকে, সব ক্যামেরা বন্দি করছে তন্নি। এঙ্গেজমেন্ট খুব এনজয়লি হয়ে গেছে। দুরন্ত আর তিয়াশার তাকানোর মাঝে খুনসুটি চলছে। একে অপরের দিকে তাকিয়ে মুখে না বলা অনেক কথা বলে ফেলেছে। দুরন্ত বেশ বুঝতে পেরেছে তিয়াশা ছোটোখাটো একটা সুনামি তুলবে দুরন্তর উপর। তুলবেই না বা কেন? শুধু শুধু মেয়েটা কয়টা দিন ধরে কষ্ট পেয়েছে, অযথা চিন্তা করেছে, কান্না করেছে। এঙ্গেজমেন্ট শেষে তিয়াশা হাঁটতে হাঁটতে রিসোর্ট থেকে বাইরে চলে আসে। বাগানের এক সাইডে দোলনায় গিয়ে বসে। দোলনায় বসে চোখ স্থির করে রেখেছে কিছুক্ষণ আগে দুরন্তর পরিয়ে দেয়া রিংটার উপর। যদিও এর আগেও দুরন্ত তিয়াশাকে রিং পরিয়ে দিয়েছিল, সেই দিনের থেকে আজকে রিং পরিয়ে দেওয়ার মাঝে আছে অনেকটা প্রাপ্তি আর প্রশান্তি এবং একে অপরের পাওয়ার নিশ্চয়তা। আনমনি তিয়াশা মাথা নিচের দিকে ঝুঁকে রিংয়ের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মাথা তোলার আগেই তিয়াশা গালে শীতল কিছুর অনুভব করলো। পাশে তাকিয়ে দুরন্তকে দেখতে পায়। দুরন্ত আরাম করে দোলনার উপরে দুহাত মিলিয়ে বসে আছে। একটু আগে যা হয়েছে সে বিষয়ে দুরন্তর কোনো ধারণাই নেই, এমন ভাব করে বসে আছে। এটা কি হলো? গালে হাত রেখে একটু চেঁচিয়ে বলল, কি হয়েছে? একদম আদিক্ষেতা করবেন না। এখানে এসেছেন কেন? ফুলের কাছে বুমর আসবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বসে থাকেন ফুলের কাছে। বলে দোলনা থেকে উঠে পা বাড়াতেই পিছন থেকে দুরন্তর হাত ধরে আটকে দেয়। তিয়াশা পিছনের দিকে না তাকাইয়ে বারবার চেষ্টা করছে হাত ছাড়িয়ে নেয়ার, না পেরে অবশেষে মুচামুচি শুরু করে দিয়েছে। শুধু শুধু শক্তি নষ্ট করছো, তার থেকে বেটার ফিউচারের জন্য রেখে দাও, কাজে লাগবে। ধরবেন না আমায়, ছাড়েন বলছি। আমি ধরবো না তো কে ধরবে? কেউ ধরবে না। ঘুরো আমার দিকে। সাথে সাথে তিয়াশাকে টান দিয়ে দোলনায় বসিয়ে দিল। এই দেখো, আমি খুব খুব সরি, আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। না, আমি কোনো সারপ্রাইজ পাইনি, কষ্ট পেয়েছি। এটাকে সারপ্রাইজ বলে না, কষ্ট দেয়া বলে। শুধু এই কয়টা দিন চিন্তা করলাম, কষ্ট পেলাম। আপনার কোনো চিন্তাই ছিল না, আপনি তো বিন্দাস ছিলেন। তোমাকেও বলেছিলাম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো তাই তো হলো। আপনারা সবাই পচা, সবাই আমাকে কষ্ট দিয়েছেন। আমি কারোর সাথেই কথা বলবো না। ওরে আমার পুতুলতা রে, ওরে আমার পুতুলতা, লাগ করলে না এতগুলো চকলেট কিনে দেব। একদম ঢং করবেন না। ভার্সিটি সেই প্রথম দিন থেকে মিথ্যে কথা বলে এসেছেন। আর কি কি মিথ্যা বলছেন? কোথায় মিথ্যে বলেছি? একটা কথাও মিথ্যা বলিনি। শুধু আপনি না, আপনার ওই চামচি মানে আপনার বোনও মিথ্যে কথা বলেছে। একটা না, 100টা মিথ্যে বলেছে। অমন করে বলে না শোনা, ও না তোমার একমাত্র ননদ হয়। ইস, এত ঢং শিখেছেন কোথায়? তোমার চোখের গভীরে। আর শোনো, আমি একটাও মিথ্যা কথা বলিনি, যা বলার তন্নি বলেছে। অবশ্য আমি বলতে বলেছি, তার জন্যই বলেছি। হ্যাঁ, আপনি তো একটা মিথ্যার গোডাউন। আচ্ছা, মানলাম এই বিয়ের পুরো ব্যাপারটা সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু এটা কেন বলেননি তিন্নি আর আপনি ভাই বোন? তার জন্যই বলেছে।
বলিনি কারণ তুমি তো প্রথম দিন যা ড্রপ মারলে সেজন্য বলার সুযোগ পাইনি। ভেবেছিলাম তোমার বলা মিথ্যা কথাটা সত্যি করে তবেই বলবো, বুঝেছ? হ্যাঁ, এখনো কি রাগ করে আছো? জানি না। বিয়ের ডেট ফিক্সড হয়েছে তিয়াশার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের পর। আর মাত্র 2-3 মাস বাদে তিয়াশার এক্সাম। এর আগে বিয়ের অনুষ্ঠান হলে পরীক্ষার সমস্যা হবে, তাই পরীক্ষার পর ডেট ঠিক করা হয়েছে। যদিও তিয়াশার বাবা ভাই চেয়েছিলেন তিয়াশার পড়া কমপ্লিট করার পর বিয়ের এঙ্গেজমেন্ট করতে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে, কিন্তু দুরন্তর বাবার কথা তিনি তার বৌমাকে বাকি 2 বছর নিজের কাছে রেখেই পড়াবে এবং তিয়াশার কোনো অসুবিধা হবে না। তন্নি যেমন থাকে তিয়াশাও ঠিক তেমনভাবেই থাকবে, বাড়ির বউ নয় মেয়ে হয়ে। তাই আর তিয়াশার বাবা আপত্তি করেনি। তিনি খুব টেনশন ফ্রি এমন একটা ঘরে মেয়েকে বউ করে পাঠাতে পারবে ভেবে। সব বাবা মার স্বপ্ন থাকে এমন, যেটা ইজিলি পূরণ হতে চলেছে। তিয়াশা ড্রয়িং রুমে শুয়ে শুয়ে টিভি দেখছে। সেন্টার টেবিলের উপর ফোন ভাইব্রেশন হচ্ছে। তিয়াশা ধপ করে উঠে বসে, নাম্বারটা না দেখে রিসিভ করে। ফোন দেওয়ার আর টাইম পান না? ভাবি, আমি তন্নি বলছি। আপনি বোধহয় নাম্বারটা দেখেননি। তিয়াশা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দেয়। ও সরি সরি। ইস ওকে ভাবি, সবসময় এরকম হওয়ারই কথা। এই কিসব বলছিস? ভাবি আবার আপনি করে? হ্যাঁ, আমি আমার ভাবিকে ফোন দিয়েছি, ফ্রেন্ডকে নয়, তাই। তাহলে রাখছি, আমি এমন ফর্মালিটি করে কথা বলতে পারবো না। আচ্ছা ভাবি, আপনি কি সত্যি ইফাদের থেকে আমাকে আলাদা করে দেবেন? আর একবার যদি ভাবি আর আপনি করে বলিস তাহলে কিন্তু সত্যি। স্টপ স্টপ, এই কথাটা আর মুখে নিয়ে আসিস না। নিজে তো খুব ইজিলি আমার ভাইকে পেয়ে গেছো, যত টেনশন এখন আমার। আরে থাম, এতই যখন তারা তাহলে ডিরেক্ট বললেই পারিস বিয়ে করতে চাস। জি ম্যাম, এখন যদি বিয়ের কথা বলি বাড়িতে আমাকে উল্টো করে ঝুলিয়ে পেটাবে। হ্যাঁ, সেটা করাই উচিত। তোর ওই আদার ব্যাপারে ইফাদের তো এখনো পড়াই শেষ হয়নি। এই তুই ওকে আবার আদার ব্যাপারই বলছিস? তিয়াশা! ভাবি হয় ভাবি, সো রেসপেক্ট দিয়ে কথা বলবা। বয়েই গেছে। পরের দিন সকাল 9টায় চোখ ঢলতে ঢলতে তিয়াশা ফোনের পাওয়ার বাটনে ক্লিক করলো। 9টা বেজে 15 মিনিট। ঘুমু ঘুমু চোখে উঠে বসলো। কয়েকবার ফোন এসেছিল, হয়তো দুরন্তই ফোন করেছিল। এত বেলা অবধি ঘুমিয়েছে তিয়াশা, তার মাঝে একবারও জাগনা পায়নি। আবার ফোন বেজে উঠল, স্ক্রিনে দুরন্তর নাম্বার। ফোন রিসিভ করে, বলেন। বলেন মানে কি? এখনো বিছানায় আছো? আর কদিন বাদে পরীক্ষা, সেদিকে কি নজর আছে? আপনি আমায় কেন এতগুলো কথা শোনাচ্ছেন? সব দোষ তো আপনার আর ঘুমের। কি? জি হ্যাঁ, এত রাত অবধি কথা বলেছি, সকালে ঘুমিয়ে সেটা রিকভার করেছি। ওকে, পড়াটাও রিকভার করে নাও। খাবো না, নাকি না খেয়ে পড়তে বসবো? চুপচাপ ফ্রেশ হয়ে খেয়ে আসো। টাইম 20 মিনিট। পড়তে বসার আগে টেক্সট করবে। কিপটার বাপ, মাত্র 20 মিনিট সময় দিল, ফকিন্নি কোথাকার। আমি কম হলেও 1 ঘন্টা সময় দিতাম। অলরেডি 1 মিনিট হয়ে গেছে। সাথে সাথে তিয়াশা ফোন কেটে ওয়াশরুমে চলে গেল। বাধ্য মেয়ের মতো খেয়ে দিয়ে এসে দুরন্তকে টেক্সট করে পড়তে বসলো। দুরন্তর রিপ্লাই ছিল শুধু ওকে। দেখতে দেখতে তিয়াশার পরীক্ষার দিন ঘনিয়ে আসছে। আর মাত্র 5 দিন। দুরন্তর আগে থেকেই তিয়াশার জন্য কলম কিনে রেখেছে এবং সেগুলো তন্নির মাধ্যমে তিয়াশাকে দিয়েছে। সে নিয়ে তিয়াশার কিছুটা অভিমান হয়েছে, কারণ দুরন্ত ওর সাথে দেখা করেনি। ইভেন কিছুদিন যাবৎ দুরন্ত তেমন ফোন বা টেক্সট করছে না। তবুও তিয়াশা নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছে, হয়তো পড়া মনোযোগ নষ্ট হবে তাই। কিন্তু তিয়াশার ভাবনা ভুল প্রমাণিত হলো, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে চলল। কিন্তু দুরন্ত ক্রমশ তিয়াশাকে আগের থেকে এড়িয়ে চলতে চেষ্টা করছে, যেটা তিয়াশা স্পষ্ট বুঝতে পারছে। দুরন্তকে কিছু জিজ্ঞেস করলে ক্লিয়ারলি কিছু বলছে না, অযথা রাগারাগি করে। এতদিন দুরন্তর সাথে কথা বলেছে, কখনো দুরন্ত তিয়াশার সাথে জোর গলায় কথা বলেনি। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দুরন্তর এমন বিহেভ তিয়াশা মেনে নিতে পারছে না। দুরন্ত কোনো মেন্টাল স্ট্রেসে আছে এটা ভেবে তিয়াশা দুরন্তকে কোনো প্রকার চাপ দেয়নি, বরং স্পেস দিয়েছে।
তিয়াশার ধারণা দুরন্ত নিজে থেকেই তিয়াশাকে বলবে, কিন্তু সেটা আদৌ হবে? তিয়াশা দুরন্তকে কয়েকবার ফোন দিল, কিন্তু রিসিভ না করে কেটে দিল। এতে তিয়াশা বেশ কিছুটা রেগে গেল, কারণ দুরন্ত যদি এতটাই ব্যস্ত থাকে তাহলে রিসিভ করে বললেই তো হয়। এখন ব্যস্ত আছি, পরে কল ব্যাক করছি। কিন্তু এসব কিছু না করে কন্টিনিউয়াসলি তিয়াশাকে ইগনোর করে চলেছে। 30 মিনিট পর দুরন্ত তিয়াশাকে কল ব্যাক করে। দুরন্তর ফোন পেয়ে তিয়াশা খুশি হয়ে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে, কি সমস্যা? হ্যাঁ, সবসময় ফোন দিতেই থাকো। সমস্যাটা আমার না আপনার, কেন এমন করছেন? কি হয়েছে আপনার? কি হবে আমার? কিছু হয়নি। তুমি কি বুঝতে পারো যখন তখন তোমার ফোন জাস্ট ডিস্টার্ব লাগে আমার কাছে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু সেটা কেন? কি কারণে আপনি আমাকে ডিস্টার্ব ফিল করছেন? হ্যাঁ ঠিক এই কারণেই তোমাকে অসহ্য লাগে। মানে? এইটাও একটা মেজর কারণ। সব সময় জ্ঞান জ্ঞান করবে, তার উপর সেটা এক্সপ্লেইন করে বললেও আবার প্রশ্ন করবে, মানে এমন একটা ভাব ধরো যেন কিছুই বোঝো না। দুরন্তর থেকে এমন কথা শুনে তিয়াশা একদম বাকরুদ্ধ। এই দুরন্তকে তিয়াশার কাছে বড্ড অচেনা লাগছে। তিয়াশার চোখে অশ্রুধারা নেমে গেছে। তিয়াশা হাতের উল্টো পিঠে বারবার পানি মুছে, কিন্তু চোখের পানি বাদ মানছে না। সে তার আপন গতিতে বয়েই চলেছে। সত্যি বলতে কাছের মানুষের কাছ থেকে ন্যূনতম অবহেলাও সহ্য করার ক্ষমতা থাকে না। যেখানে বিগত কয়েকদিন গড়িয়ে সপ্তাহ চলল, দুরন্ত এমন অবহেলা সহ্য করে চলেছে তিয়াশা। কী কারণে দুরন্ত এমন করছে সেটা তিয়াশার কাছে ধোঁয়াশা। তিয়াশার কোনো ভুলের কারণে যদি দুরন্ত এমন বদলে যাওয়ার কারণ হয়, তাহলে সেটা তিয়াশা অতি দ্রুত শুধরে নিবে, কিন্তু তারও উপায় নেই, কারণ তিয়াশা তো বুঝতেই পারছে না তিয়াশার ভুলটা কি আর কোথায়। আর দুরন্ত তিয়াশার ভুলটা দেখিয়ে দিচ্ছে না। ক্লাসে তিয়াশা গালে হাত দিয়ে বসে আছে। তিয়াশাকে দেখতে বিষণ্ণ লাগছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে রাতে ঘুমায়নি, বরং কেঁদেছে। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন জানো? তুই কি কোনো কারণে আপসেট? না, এমনি। কি হয়েছে আমায় বল। উফ, কি বলবো? কিছু হলে তো বলবো। বিরক্ত হয়ে কথাটা বলল। তন্নি আর কিছু না বলে চুপ করে রইল। বেশ কিছুক্ষণ ধরে তিয়াশাকে নোটিস করছে। তিয়াশার যে প্রচণ্ডভাবে মন খারাপ সেটা তন্নি উপলব্ধি করলো। ভার্সিটি শেষে তিয়াশার তন্নি ধীর পায়ে হেঁটে গেটের বাইরে আসছে। তখন চোখ গেল সামনে থাকা একটা ক্যাফে। সেখানে দুরন্তর পাশে বসে আছে একটি মেয়ে। দুরন্তকে দেখে মনে হচ্ছে ওর মনটা বেশ ফুরফুরে। যে দুরন্ত কখনো ফুচকা খায় না, সে ফুচকা খাচ্ছে। তিয়াশা নিজের হাতে ফুচকা নিয়ে দুরন্তর মুখের সামনে গেছে কয়েকবার, তবুও খায়নি। এটা তিয়াশাকে বেশি হার্ট করেছে। তন্নিকে দাঁড় করিয়ে রেখে তিয়াশা একটু সাইডে গিয়ে ব্যাগ থেকে ফোন বের করে দুরন্তকে ফোন করলো। এক রিং হতেই ফোনটা কেটে দিল দুরন্ত। তিয়াশা পরপর 3 বার ফোন দিল, আর দুরন্ত কন্টিনিউয়াসলি ফোন কেটেই চলেছে। চতুর্থবারে ফোনটা রিসিভ হলো, কিন্তু তিয়াশাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিজি আছে এখন। ব্যাস এটুকু বলেই ফোনটা কেটে দিল। তিয়াশার যে কিছু বলার থাকতে পারে সেটা দুরন্তর কাছে কোনো ফ্যাক্টই করে না। তিয়াশা তন্নিকে কিছু না বলে ডিরেক্ট গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে আছে তিয়াশা। বারবার একটু আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠেছে, আর চোখ ঝাপসা হয়ে আসছে। গাল থেকে পানি গড়িয়ে পড়ার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে নেয় তিয়াশা। কলিং বেল একের পর এক বাজিয়ে চলেছে তিয়াশা। রাইসা হাত মুছতে মুছতে দরজা খুলে দিল। কি করো বাসায় সারাদিন? দরজা খুলতে এত সময় লাগে? রান্না করছিলাম, ওভেন বন্ধ করে আসতে একটু সময় লেগেছে। তুমি তো কফি খাবে তাই না? না, লাগবে না। বলে তিয়াশা রুমে চলে গেল। তিয়াশা যেভাবে রাইসার সাথে কথা বলেছে তাতে রাইসার রাগ করাটা স্বাভাবিক ছিল, কিন্তু করেনি। যদিও তিয়াশা আজ প্রথম রাইসার সাথে রুডলি কথা বলেছে। হয়তো তিয়াশার কোনো কারণে মন খারাপ, তাই এভাবে কথা বলছে। রাইসা রাগ না করে মুখে হাসি নিয়ে তিয়াশার জন্য কফি নিয়ে রুমে গেল। তিয়াশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাইসা হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তিয়াশা নিজেকে আটকে রাখতে পারল না, গিয়ে রাইসাকে জড়িয়ে ধরল। রাইসার আন্দাজই ঠিক, কোনো কারণে হয়তো মন খারাপ। তিয়াশাকে নিজে থেকে ছাড়িয়ে বেডের উপর বসিয়ে দিল। হাত থেকে কফির মগটা সেন্টার টেবিলের উপর রেখে তিয়াশার পাশে বসলো।
তিয়াশা নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। তিয়াশার হাতের উপর নিজের হাত রেখে, কি হয়েছে আমাকে কি বলা যায়? ও আমার সাথে এমন কেন করছে? আমি আর পারছি না। দুরন্তর সাথে কিছু হয়েছে? কোনো কারণে ঝগড়া হয়েছে কি? না, ও তো আমায় পরীক্ষার আগ থেকে ইগনোর করে চলেছে। আমি ভাবছিলাম পরীক্ষার জন্য হয়তো, কিন্তু তা নয়। এখন আগের থেকেও বেশি ইগনোর করছে। আমার ভালো কথাতেও অযথা রিয়েক্ট করছে। হয়তো ও কোনো মেন্টাল প্রবলেমে আছে। আমি তোকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও তো কোনো উত্তর দেয়নি। পাগলি কোথাকার, তাই এভাবে কাঁদতে হয়? আমি তোমার ভাইয়াকে বলবো এ ব্যাপারে। তোমার পরীক্ষা শেষ হয়ে 3rd ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, তবুও দুরন্তর বাড়ি থেকে বিয়ের ব্যাপারে কোনো কথা বলছে না। সেটা আমিও কিছুদিন যাবৎ ভাবছি। রাতে তিশান দুরন্তকে ফোন করে। দ্বিতীয়বার ফোন দিতে রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিলাম, কিন্তু তিয়ার চোখের পানি খারাপ থাকার জন্য যথেষ্ট। তোর সাথে কি তিয়াসের ঝগড়া হয়েছে কোনো কারণে? না ভাইয়া, তেমন কিছু হয়নি। তিয়াশা কিছু বলেছে? না, বলিনি। তোদের মাঝে যদি কোনো ঝামেলা হয়ে যাক তাহলে মিটিয়ে নিও, কারণ তোমার বাবা বিয়ের ডেট ফিক্স করার ব্যাপারে জানতে চেয়েছিল। এখন যদি তোমরা এমন ঝামেলা বাঁধাও তাহলে বিয়ের ব্যাপারটা নিয়ে এগোবো কি করে? আমি বাবার সাথে কথা বলবো। এখনও আমি বিয়ের জন্য প্রিপেয়ার না। মানে তুমি কি বলতে চাচ্ছ? প্লিজ আমাকে 7 দিন সময় দিন, তারপর আমার উত্তর জানাবো। নতুন করে তোমার ডিসিশন নিতে হবে এই ব্যাপারে? আমি শুধু তিয়ার জন্য তোমার এক কথায় রাজি হয়েছিলাম, কিন্তু কেন জানি আজ। যাকগে, তুমি ডিসিশন নাও। তার জন্য জাস্ট 7 দিনই সময়। আমার বোন এত ফেলনা নয় যে তোমার কাছে চাপিয়ে আমার বোনকে বিয়ে দিতে হবে। দুরন্ত তিশানের ফোন কেটে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে যেতেই তন্নির টিভির রিমোট হাতে মুষ্টিবদ্ধ করে ফেলল। দুরন্ত গিয়ে সোফায় তন্নির পাশে বসলো। সেখানে তার বাবা মা দুজনেই উপস্থিত। বাবা মা, তোমাদের দুজনকেই আমার কিছু বলার আছে। দুরন্তর বাবা মা দুজনের দিকে দুজনে তাকাচ্ছে। তারা ভাবছে দুরন্ত হয়তো বিয়ের ব্যাপারে কিছু বলবে। তারা দুরন্তকে পারমিশন দিল। দুরন্ত যা বলার আছে বলতে পারে। দুরন্ত কিছু বলার আগেই, এই ভাইয়া, তুমি থামো। আগে আমার প্রশ্নের উত্তর দাও তো। তিয়াশার সাথে তোমার কি কিছু হয়েছে? আজ ওকে আপসেট লাগলো। তুই থামবি? দুরন্ত চাহনিতে তন্নি একটু নড়ে চড়ে বসলো। আসলে আমি চাইছিলাম। বল, লজ্জা পেতে হবে না। আমরাও চাচ্ছি খুব তাড়াতাড়ি তিয়াশাকে এ বাড়িতে নিয়ে আসতে। তোমরা এই ব্যাপারে আর তিয়াশার বাবা কিংবা ভাইয়ের সাথে কোনো কথা বলো না। আমার সাথে কথা হয়েছে। ঠিক বুঝলাম না তোমার কথা। আমি ওনাদের জানিয়েছি 7 দিন পরে ডেট জানাবো। এটা কোন ধরনের কথা? যেখানে পরীক্ষার পরে তিয়াশার বিয়ে হওয়ার কথা ছিল, সেখানেও 3rd ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। এখন তুমি আবার 7 দিন পর ডেট জানাবে? এই সিদ্ধান্ত নিয়েছ? 2 দিন পর তন্নি আর সেতুর জোড়াজুড়িতে তিয়াশা ওদের সাথে ক্যান্টিনে আসছে। তিয়াশা উপরে উপরে যতই নর্মাল থাকার চেষ্টা করুক, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তিয়াশার মনে হলো ওকে কেউ ফলো করছে। মানে অনেকক্ষণ যাবৎ কেউ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পেল না। তিয়াশার কেন যেন মনে হচ্ছে দুরন্তর দুটো চোখ ওর উপর স্থির আছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দুরন্তকে পেল না। আনমনেই তিয়াশার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিয়াশার মাথা ব্যথা করছে বলে ও তন্নি আর সেতুর কাছ থেকে চলে আসে। প্রতিদিনের মতো আজও গাড়ির এক কোণে বসে চোখের পানি ফেলছে। এটা যেন প্রতিদিনের রুটিন। তিয়াশা গাড়ির গ্লাসটা নামিয়ে রেখেছে। যেতে যেতে রাস্তার পাশ দিয়ে একটা ছেলে আর মেয়েকে হাত ধরে হাঁটতে দেখে। দুরন্তর সাথে কাটানো মুহূর্ত মনে পড়ে যায় তিয়াশার। পিছন থেকে লোকটাকে প্রায় দুরন্তর মতোই লাগছে। তিয়াশার গাড়িটা পাশ দিয়ে যাওয়ার সময় এক নজর বাহিরে তাকায়। এক মুহূর্তের জন্য তিয়াশার পৃথিবী থমকে যায়, কারণ ছেলেটা দুরন্ত। কতটা দিন পর দুরন্তকে এমন হাসি খুশি দেখাচ্ছে। তিয়াশার সাথে একটু আধটু কথা হলেও সেটা রেগে বিরক্ত নিয়ে বলেছে। তিয়াশা গাড়ি পার্ক করে বলে গাড়ি থেকে নেমে দুরন্ত সামনে গিয়ে দাঁড়ালো। তিয়াশা দুরন্ত সামনে দাঁড়াতেই দুরন্ত কিছুটা আনইজি ফিল করছে, যেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। মনে হচ্ছে অনেক ভালো আছেন। দুরন্ত কিছু বলবে তার আগে দুরন্তর হাত ধরে, এই মেয়েটা কে গো? চেনো কে?
নবনীয় হচ্ছে। দুরন্তর কথা শেষ করতে না দিয়ে থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি বলছি। ম্যাম, আমি হচ্ছে তিয়াশা, আর আপনার হাতের মুঠোয় বন্দি করা মানুষটি হচ্ছে আমার খুব কাছের এবং প্রিয় একটি স্যার, আমার ভার্সিটির টিচার। তিয়াশা জোরপূর্বক মুখে হাসি রেখে কথাগুলো বলল। তিয়াশার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং দুরন্তর কাছে জবাব দিয়ে চাইতে, কেন ওর সাথে এমন করলো, কি ভুল ছিল ওর যার জন্য এত বড় শাস্তি দিল। কিন্তু দুরন্তর সামনে ভেঙে পড়লে চলবে না। দুরন্তর খুশিতে কি করে তিয়াশা আপসেট হবে? দুরন্তর খুশি যে ওর খুশি। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ লাইফ, বি হ্যাপি স্যার অ্যান্ড ম্যাম। কথা বলা শেষেই তিয়াশা পিছন ঘুরে গাড়ির দিকে পা বাড়ালো। আর 1 সেকেন্ড সেখানে দাঁড়ালে হয়তো চোখের পানি আটকে রাখতে পারতো না তিয়াশা। তিয়াশার নিজেকে খুব অপরাধী লাগছে নিজের কাছে। হয়তো ওর জন্য ওর পরিবারের সম্মানহীন হবে। যে বাবা আর ভাই তিয়াশার সুখের জন্য চোখ বন্ধ করে দুরন্তকে বিশ্বাস করেছিল, হয়তো সেই বিশ্বাসের মর্যাদা দুরন্ত দিতে পারবে না বা চায় না। ছোট থেকে না চাইতেই সব পেয়েছে। দুরন্তকেও পেতে চাইছিল, না চাইতো মুখ ফুটে বলতে হয়নি দুরন্তর কথা। কিন্তু তিয়াশা নিজের পরিবারের কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সবসময় অপরাধবোধ কাজ করে। করিডোরে রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে তিয়াশা। মাথাটা খুব করে ব্যথা করছে। হয়তো ব্ল্যাক কফি কিংবা বাম লাগালে কিছুটা রিফ্রেশ লাগতো। কিন্তু না, তিয়াশা এখন নিজের মাঝে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এটাই হয়তো একমাত্র কারণ দুরন্তকে কিছু সময়ের জন্য ভুলে থাকা। প্রায় 30 মিনিট পর তিয়াশার ফোন ভাইব্রেশন হচ্ছে। তিয়াশা চোখ খুলে তাকানোর প্রয়োজন বোধ করলো না কলটা কে করেছে, না দেখে রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো জিজ্ঞেস করার প্রশ্নই ওঠে না আপনি কেমন আছেন, কারণ আপনি এতটাই ভালো আছেন যে আপনাকে এখানে ওখানে না দেখলে জানতামই না। ভালোই আছি। হ্যাঁ, সবসময় যেন এইরকম ভালো আর হাসি খুশি থাকেন, এটাই আপনার জন্য আমার প্রার্থনা। কিছুক্ষণ নীরবতা পালন করে তিয়াশা, তোমাকে কিছু বলার ছিল আমার। দুরন্তর মুখ থেকে তিয়াশা ডাকটা শুনে আরেক মুহূর্তের জন্য তিয়াশা থমকে গেল। এই দুরন্তকে আর তার কথাবার্তা বড্ড অচেনা তিয়াশার কাছে। যে দুরন্তর মনের ভুলেও তিয়াশা বলে ডাকেনি, সে আজ তিয়াশা বলে ডাকছে। এতে প্রমাণ হয়ে যাচ্ছে তিয়াশার থেকে কতটা দূরে চলে গেছে দুরন্ত। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলবেন, সেটা এই কদিনে স্পষ্ট বুঝতে পেরেছি। লাস্ট একটা কথা রাখবেন প্লিজ। কি কথা? ভয় পাওয়ার কিছু নেই, আপনি যে কথাটা আমায় বলবেন সেটা আমার ভাইয়াকে একটু কষ্ট করে বলে দেবেন প্লিজ। এটা আমার ভাইয়াকে নিজের মুখে বলার শক্তি আমার নেই। আসলে কি বলেন তো, এই সম্পর্ক শুরু করার কথাটাও আমাকে বলতে হয়নি। আপনার থেকে সব শুনেই আমার পরিবার শুধুমাত্র আমার সুখের কথা ভেবে আপনার কাছ থেকে না জেনে আমার মুখে হাসি ফোটানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর আমি চাই এটা শেষ করার দায়িত্ব আপনারই থাক। তুমি যেটা চাও সেটাই হবে। সরি, হাসি পেয়ে গেল, ডোন্ট মাইন্ড প্লিজ। দুরন্তর থেকে স্পষ্টভাবে কথাটা না শুনলেও ওর বুঝতে বাকি নেই দুরন্ত ওকে কী বলতে পারে, আর ওর চাওয়াটা বুঝতে পেরেছিল। তাই তো নতুন করে দুরন্তর থেকে কথাটা শোনার মতো সাহস পেল না। তিয়াশার খুব করে কাঁদতে ইচ্ছে করছে, আর ও তাই করবে। আজ আর চোখের পানি আটকে রাখবে না। যেটুকু কষ্ট জমে আছে সেটুকু যেন চোখের পানির সাথে বেরিয়ে চলে যায়। বিছানায় গিয়ে বালিশে মুখ গুজে কাছে তিয়াশা, যাতে কান্নার আওয়াজটা বাহিরে না যায়। দুরন্ত তিয়াশার সাথে কথা বলে পিছন ঘুরতেই ওর বাবা সজোরে পরপর 3টা থাপ্পড় মারল, আর সাথে সাথেই দুরন্তর গাল বেয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। গালে হাত দিয়ে অসহায়ের মতো বাবার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। এখন যে দুরন্ত কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সেটা ওর নিজের জন্যই হয়েছে। তোমাকে নিয়ে সবসময় ছেলে হিসাবে গর্ব হতো, আজকে তুমি গর্ব আশা ভরসা সব দুলোই মিশিয়ে দিলে। সেই সাথে একটা মেয়ের স্বপ্ন, একটা পরিবারের মান সম্মান। তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। শুধুমাত্র তোমার জন্য 2 পরিবারের সম্মানহানি হবে। সবার কাছে আমাদের কতটা ফেস লস হবে সেটা তোমার ধারণার বাইরে। আমি জানি না তুমি কেন এমন ডিসপারেট সিদ্ধান্ত নিলে, আর আমি জানতেও চাই না
কিন্তু তুমি আমাকে কখনো বাবা বলে ডাকবে না। তোমার মতো ছেলের মুখ থেকে যেন বাবা ডাকটা আমাকে শুনতে না হয়। বাহ, বাবা ডাকার অধিকারটা আমি কেড়ে নিলাম। আমার যে কোনো ছেলে আছে, এখন থেকে আমি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করব। তিশান নক না করেই তিয়াশার রুমে আসে। তিয়াশা বালিশে মুখ গুজে তখনও কাঁদছে। রুমে কারো উপস্থিত টের পেয়ে চোখ মুছে উঠে বসে। তিয়াশাকে দেখে অনেকটা রাগান্বিত লাগছে। তিশানকে দেখে অনেকটা রাগান্বিত লাগছে। তিশান এগিয়ে এসে তিয়াশার মাথায় হাত রাখে। তিয়াশা তিশানকে আগলে ধরে। চোখের পানি গাল বেয়ে নামার আগেই তিশান নিজ হাতে মুছে দেয়। একবার তো তোর পছন্দ, তোর ডিসিশনের ওপর আমরা ভরসা করেছিলাম। এবার কি তুই আমাদের ওপর ভরসা করতে পারবি? তোর ভাইয়া তোকে প্রমিস করছে আর কখনো তোর চোখে পানি আসতে দিব না। কিন্তু ভাইয়া, প্লিজ তিয়াশা, কোনো কিন্তু বলিস না। কখনো তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। তোর ইচ্ছাতেই সব হয়েছে, কিন্তু তোর সাথে আমাদের পরিবারের সাথে যা হলো সেটা আমাদের জন্য কতটা ফেলস লস হবে বুঝতে পারছিস? আমার বোন এতটা ফেলনা নয় যে তাকে কেউ রিজেক্ট করবে। ওর থেকেও বেটার কাউকে তুই ডিজার্ভ করিস, আর আগামী 7 দিনের মধ্যে সেটা আমি দেখিয়ে দিব। এটা আমিও ওই ছেলেটাকে চ্যালেঞ্জ করছি। ভাইয়া এসব তুমি কি বলছো? তুই কি আমার বাবার এবং আমার পরিবারের অসম্মান চাস? আমি কখনো এমনটা চাইনি। তাহলে তুই আমাদের ওপর ভরসা রাখ। তিয়াশা কি করে মুখের উপর না করবে? দুরন্তকে তো না চাইতেও পেতে চাইছিল, কিন্তু দুরন্ত যে এত দ্রুত গতিতে পাল্টে যাবে সেটা কল্পনার বাহিরে ছিল। হয়তো এটাই নিয়তি, আর নিয়তির উপর নিজেকে ছেড়ে দিয়েছে তিয়াশা। মাথা নেড়ে হ্যাঁ, সম্মতি জানায় তিয়াশা। যে পরিবার তার জন্য এত কিছু করতে পারবে, সেই পরিবারের মান সম্মানের জন্য তিয়াশাকে তো এতটুকু করতেই হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিয়াশার ড্রয়িং রুমে আসে। সবার তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হতে চলেছে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে এটা ভাবতে পারেনি তিয়াশা। তিয়াশার ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি ভর্তি হয়ে গেছে। দু চোখের পাতা এক করলে পানি গড়িয়ে পড়ে যাবে গাল বেয়ে। তিয়াশা নিজের কাঁধে কারো স্পর্শ অনুভব করলো। চোখ মুখ নর্মাল করে পিছনে ফিরে দাঁড়ালো। তিয়াশার আব্বু দাঁড়িয়ে আছে। তিনিও যেন তার মেয়ের কষ্টে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। তিয়াশাকে সোফায় বসিয়ে দিয়ে তিনিও পাশে বসলেন। তিয়াশার মাথায় হাত রেখে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি হয়তো তোর এতদিন ধরে বোনা স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার সাধ্যমতো তোর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি, কখনো তোর চোখের পানি আসতে দেইনি। এটা আমার নিজের কাছে প্রমিস ছিল। আমার মাটার সব ইচ্ছে আশা আমি ফুলফিল করব। কখনো গাল বেয়ে বৃষ্টি নামতে দিব না, না চাইতে সব দিব, কিন্তু আমি সেটা করতে পারিনি। তোর সব থেকে বড় ইচ্ছে আশাটাই যে পূরণ করতে পারলাম না, সে হয়তো তোর চোখের অজর দ্বারাই বৃষ্টি হচ্ছে। হয়তো আল্লাহ তোর জন্য অন্য কিছু অন্য কাউকে ঠিক করে রেখেছিল। এভাবে কেন বলছো আপু? দোষটা তো আমার জন্য তোমাদের এতটা ফেস লস হলো, হিউমিলিয়েশন হতে হলো। আমার ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে ভালোবাসার দায় কেন তোমরা নেবে? তোমাদের তো মুখ ফুটে বলতেও হয়নি। তার আগেই তাকে তোমরা আমার জীবনে এনে দিতে চেয়েছিলে, কিন্তু সে হয়তো আমার জীবনে নয় অন্য কারো জীবনের সাথে নিজেকে জড়াতে চায়। আমরা যে ডিসিশন নিয়েছি তোর ভালোর জন্যই। আমাদের ভুল বুঝিস না। ওই ছেলেটাকে দেখিয়ে দে তোর ইমপ্রেট ঠিক কতটা। ওর মতো একটা ছেলে রিফিউজ করলে 100টা ছেলে অফার করবে। প্রায় 11টা বাজতে চলল, তবুও দুরন্তর ঘুম থেকে ওঠার নাম নেই। এতবার ফোন আসছে। ফোনের রিংটোনে তন্নি দুরন্তর রুমে আসে। দুরন্ত বিফরে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। আবারও ফোন বাজতেই তন্নি ফোনটা হাতে তুলে নেয়। ফোনের স্ক্রিনে নবনী নামটা ভেসে আসে। ফোনটা রিসিভ করে তন্নি। ফোনটা কানের কাছে নিতেই ওপাশ থেকে, এই কি করছো তুমি বলো তো? এতবার ফোন দিচ্ছি ধরছো না যে? তার থেকেও বড় কথা, 10টায় তো তোমার আসার কথা ছিল, নিশ্চয়ই ভুলে গেছো। হাফ আওয়ার টাইমের মধ্যে চলে আসার কথা। প্লেসটা তো জানাই আছে তোমার, ব্যাস। এক নাগারে একদমে কথাগুলো বলল নবনী।
ওর কথায় কতটা অধিকার বোধ জোর ছিল সেটা যে কেউ বুঝতে পারবে। তন্নির খুব খারাপ লাগছে, কি করে তার ভাই এত বদলে যেতে পারে। এতদিনে একটু একটু করে দুরন্তর থেকে সবাই দূরে সরে গেছে। আজ তো তন্নির দুরন্তর প্রতি কিছুটা ঘৃণাও জমে গেছে। কি করে পারলো একটা মেয়েকে এইভাবে ঠকাতে? শুধু মেয়েটাকে নয়, পুরো পরিবারকে। তন্নি ফোনটা জায়গায় রেখে রুম থেকে বেরিয়ে গেল। কিরে, তোর ভাইয়া এখন ওঠেনি? প্লিজ মা, আমার ভাইয়া বলো না। এটা ভাবতেও আমার কষ্ট হয়। আমার ভাইয়া এমনটা করতে পারে? একটাবারও ভাবলো না এই সেম ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে? আমারও কি ভাবতে ভালো লাগে যে আমাদের গর্ব ছিল সে যে আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিবে, কে জানতো? আচ্ছা, ও কি ঘুম থেকে উঠেছে? উঠবে কি করে? দেখো, হয়তো রাত জেগে ফোনে কথা বলেছে, তাই তো এত বেলা অবধি ঘুমাচ্ছে। তার জন্যই কি? নাকি শরীর খারাপ, চোখ মুখ যেন কেমন লাগছে ইদানিং? মামের কথার মাঝে হাসি হাসি মুখে মাকে জড়িয়ে, না মা, একদম ঠিক আছে এবং ফিট। হ্যাঁ, দেখেই বোঝা যায়। না হলে সবাইকে এতটা কষ্ট দেওয়ার এনার্জি পাও কোথা থেকে? ও হ্যাঁ, তোমার নিউ নবনী ফোন করেছিল। তোমরা নাকি 10টায় মিট করার কথা ছিল। এখন তো প্রায় 1:30 বাজে। তাড়াতাড়ি যাও। একটা বেঞ্চে একপাশে দুরন্ত, একপাশে নবনী বসে আছে। নবনী অনেকটা রেগে গেছে দুরন্ত লেট করে আসাতে। ওকে সরি, আর এমন হবে না। এবার একটু রিল্যাক্স হও। আমার রাগ করাটা কি খুব অন্যায়? তুমি কবে একটু কেয়ারফুল হবে বলো তো? একজন হলেই হয় কেয়ারফুল, যেখানে ফুলই নেই সেখানে কেয়ার করে কি হবে বলো তো? বলো তো, আর একটাও কথা না। নবনী দুরন্তর হাত ধরে এগোতে যাবে, কিন্তু ঠায় সেখানেই বসে আছে। প্লিজ নবনী, শুধু শুধু পাগলামি করো না। তুমি ডক্টর হয়ে যদি পাগলের মতো বিহেভ করো তাহলে তো তোমাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করতে হবে। চুপ করো তো, শুধু শুধু বকবক করে। রাইসা তিয়াশার রুমে শাড়ি নিয়ে যায় তিয়াশাকে সাজাতে, কিন্তু তিয়াশা নর্মাল ড্রেস পরে বসে আছে। রাইসাকে দেখে, ভাবি আমি রেডি, প্লিজ আমাকে শাড়ি টাড়ি পরতে বলো না। তাই বলে এভাবে? কেন, দেখতে কি খুব খারাপ লাগছে? আরে না, তুমি তো হুড়পড়ি, তোমাকে যেভাবে দেখবে সেভাবেই। ইফ আচ্ছা ভাবি, তোমার সব গল্প পরে শুনবো। তিয়াশা করিডোরে গ্রিল ধরে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। সেই একই ভঙ্গিতে পাশে আরেকটি মানুষও দাঁড়িয়ে আছে। তফাৎ শুধু তিয়াশার দৃষ্টি বাহিরের দিকে আর পাশের মানুষটির দৃষ্টি তিয়াশার দিকে। আর সেই মানুষটি হচ্ছে ইফরাত। দুজনের নীরবতা ভেঙে, আমি জানি তুমি আমায় এত সহজে মেনে নিতে পারবে না। আমি এটাও জানি তোমার এই বিয়েতে কোনো ফিলিংস নেই, আর আমাকে হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। এসব বলা কি খুব জরুরি? সরি, আমি তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি। আচ্ছা, বিয়ের ডেট তো ফিক্সড। কবে শপিংয়ে যাবে তাই বলো। আমার খুব ইচ্ছা আমার হবু বউকে নিয়ে বিয়ের শপিং করব। আপনি তো সব জানেনই, তাহলে কেন? ডোন্ট বি আপসেট তিয়াশা, বি নর্মাল প্লিজ। এতই কি সোজা এত তাড়াতাড়ি সব ভুলে যাওয়া? আমিও সেটা জানি। ভালোবাসা এমন একটা জিনিস যা চাইলেও ভোলা যায় না, তাকে ভোলা যায় না। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে পাবার লড়াই নিজের মনের মাঝে থেকেই যায়। হয়তো কিছুটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। আমি ভাবিনি যে শেষ মুহূর্তে এসে তাকে আমার জীবনে পাবো। এখনো সব আমার কাছে স্বপ্নর মতো লাগছে। কি বলছেন এসব আপনি? কিছুই বুঝতে পারছি না। যদি সেই সময় আর সুযোগ পাই তাহলে সবটা তোমায় কোনো একদিন বলবো। বিশ্বাস করো, আমি এখন থেকে বিয়ের এক মুহূর্তে এক পর্যন্ত কোনো মিরাক্কেল হোক, যে মিরাক্কেলে তুমি আর দূরত্ব এক হবে। দেখতে দেখতে প্রায় বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 3 দিন বাকি। ইফরাদের ইচ্ছে সে তার হবু বউকে নিয়ে বিয়ের শপিং করবে, কিন্তু এতে তিয়াশার বিন্দু পরিমাণও ইচ্ছে নেই। বাড়ির সবার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই ইফরাদের সঙ্গে শপিংয়ে গিয়েছে। অবশ্য একা যায়নি, তিয়াশার সাথে রাইসা আর ইফরাদের সাথে আয়রা এসছে। বাকি সবাই নর্মাল হলেও তিয়াশার পক্ষে বিন্দু পরিমাণ নর্মাল হওয়া সম্ভব হয়নি। সবার সাথে এক দোকান থেকে অন্য দোকান ঘুরছে।
কিন্তু কোনো জিনিসের দিকে ফিরেও তাকাচ্ছে না। তিয়াশা যে বোরিং ফিল করছে সেটা ইফরাত খুব ভালো করেই বুঝতে পারছে। তিয়াশা যে শপিংয়ে এসছে এতেই ইফরাত খুশি, খুশি থেকে মহাখুশি বলতে গেলে। তন্নি গিয়ে দুরন্তকে তিয়াশার বিয়েতে খবর জানায়। দুরন্ত কয়েক মুহূর্ত চুপ থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই চোখ মুখ খুশিতে ঝলঝল করে ওঠে। তন্নির দু কাঁধে হাত রেখে, তুই সত্যি বলছিস? তিয়াশার বিয়ে আজ বাদে 2 দিন পরে সত্যি ও বিয়ের জন্য নতুন জীবন শুরু করার জন্য রাজি হয়েছে? মানে হলো অনেক খুশি হয়েছ? হ্যাঁ, তা তো হওয়ারই কথা। যাকগে, কি বললে, রাজি হয়েছে কি না? কেনই বা হবে না বলো তো? স্বার্থপর মানুষদের জন্য কেন নিজের জীবন থামিয়ে রাখবে? ও যে এটা করেছে একদম ঠিক করেছে। হ্যাঁ, আমিও চাই ও এগিয়ে যাক, সব ভুলে নতুন করে জীবন শুরু করুক। থাক, আর ভালো তোমার আর চাইতে হবে না। তিয়াশার মা তিয়াশাকে নিজের রুমে ডেকে নিয়ে তিয়াশার জন্য বানিয়ে রাখা সব গহনা দেখাচ্ছে। তিয়াশাকে একটা একটা করে গহনা পরিয়ে দিয়ে দেখছে কেমন লাগছে তিয়াশাকে। তিয়াশাকে এমন চুপচাপ দেখে, তুই যদি সবসময় মুখটা এমন কালো করে রাখিস তাহলে আমাদের কেমন লাগে বলতো? তোর মুখটা দেখলে আমাদের সবার বুকের ভিতর হাহাকার শুরু হয়। দেখ মা, যা হবার হয়ে গেছে, তুই এসব থেকে বেরিয়ে আয় মা। তোর নিজের জন্য না হলেও আমাদের জন্য। আমি জানি ঘটনাটা ঘটেছে খুব বেশি দিন হয়নি, আর এত তাড়াতাড়ি ভোলাও সম্ভব নয়, কিন্তু তোকে যে এভাবে আর দেখতে পারছি না। বেশ তো ছিলাম, কেন বারবার সব মনে করিয়ে দাও? আসল কথাটা সম্পূর্ণ করার আগে রাইসা রুমে প্রবেশ করে, হাতে তিয়াশার ফোন নিয়ে। এই তিয়াশা, সেই কখন থেকে তোমার ফোন বাজছে, নাও ধরো। কে ফোন করেছে? ফোনটা হাতে নিয়েই দেখো না কে। দরকারি ফোন না, রেখে দাও, পরে আমি কল ব্যাক করে নেব। এতবার ফোন করছে তবুও বলছো দরকারি না? কে ফোন করেছে? ইফরাত। নে ফোনটা ধর, কোনো দরকারে হয়তো ফোন করেছে। তিয়াশা মায়ের মুখের উপর না করতে পারল না, ফোন নিয়ে বাইরে চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়াহ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? তাহলে আমিও আলহামদুলিল্লাহ। কি করছো? কিছু না, মার সাথে বসেছিলাম। আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? না, কিছু বলবেন? হ্যাঁ, না মানে আসলে এমনি ফোন করেছিলাম। ও আচ্ছা, তাহলে রাখি। ওকে তিয়াশা। বলেন। না, ভালো থেকো, আল্লাহ হাফিজ। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন থাকে মনের মাঝে, তিয়াশারও ব্যতিক্রম নয়। তিয়াশার মনের মাঝেও ছিল হাজারো স্বপ্ন, তবে সেটা শুধু দুরন্তকে ঘিরে। কালকে তিয়াশার গায়ে হলুদ, এই হলুদিয়া অনুষ্ঠান নিয়েও কত প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু আজ সব বিষাদময় লাগছে তিয়াশার কাছে। তিয়াশার কল্পনার বাইরে ছিল এই দিনটি যে ওর জীবনে আসতে পারে। একটা মানুষই যথেষ্ট সুন্দর জীবনটাকে তছনছ করার জন্য, আর সে হচ্ছে ভালোবাসার মানুষ, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা হয়। তার কাছ থেকে এত বড় প্রতারণাই জীবনের বিষাদময় করে তোলার জন্যই যথেষ্ট। ভেবেই তিয়াশার দু চোখ ঝাপসা হয়ে এলো। 2 দিন পর আজ তিয়াশার বিয়ে। সারা বাড়িতে আলোর মেলা, সবার মুখে হাসি, শুধু তিয়াশার মুখে মেঘ নেমে আছে, যার চারপাশে শুধু আধার। যতই বিয়ের সময় ঘনিয়ে আসছে ততই তিয়াশার মনে ভয়টা গাঢ় হচ্ছে। ভয়টা দুরন্তকে চিরতরে হারানোর ভয়, আর নিজেকে হারিয়ে ফেলেছে অতল অন্ধকারে। তিয়াশার চারপাশ অন্ধকার, আর মাথাটা প্রচুর ঘুরছে। আশেপাশে সব মানুষকে ঝাপসা লাগছে, আর কথাগুলো সব অস্পষ্ট লাগছে। তিয়াশার মাথাটা ভারী হয়ে আসছে ক্রমশ। তিয়াশার সামনে একটি পেপার এগিয়ে দিল রাইসা। বারবার তিয়াশাকে সাইন করতে বলে তিয়াশা কোনো রেসপন্স করে না। তিয়াশাকে হালকা ধাক্কা দিয়ে, কি রে, কি হলো? নে সাইন কর রেজিস্ট্রি পেপারে, বলে কলম এগিয়ে দিল তিয়াশার দিকে। তিয়াশা হাতে কলম নিয়ে রাইসার দেখানো জায়গায় সাইন করে কলমটা ছেড়ে দিল। তিয়াশা মাথা তুলে রাখতে পারছে না, খুব কষ্টে নিজেকে ঠিক রেখেছে। পুরো শরীর কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। কোনো মতে তিয়াশা নিজেকে সামলে রেখেছে। লিগালি বিয়ে হলেও ইসলামিক নিয়মে এখনও বিয়ে হয়নি। কাজী সাহেব এসে ইসলামিক নিয়মে বিয়ে পড়ানো শুরু করে। তিয়াশাকে বারবার কবুল বলতে বলছে রাইসা, কিন্তু সেম ঘটনা রিপিট হলো। রাইসা বারবার বললেও তিয়াশা কবুল বলছে না। না পেরে অবশেষে রাইসা তিশানকে ডেকে আনে।
তিশান তিয়াশার পাশে বসে গালে হাত দিয়ে তিয়াশাকে নিজের দিকে ঘুরালো। তিয়াশা তিশানের কাঁধে নিজের আশ্রয় খুঁজে নিল। তিশান তিয়াশার গালে হালকা করে চাপড় দিয়ে তিয়াশাকে কবুল বলতে বলে। তিশানের কথাগুলো তিয়াশার কানে লাইটলি যাচ্ছে। তিয়াশা একটু একটু করে মাথা তুলে তিশানের কথা নোটিস করলো। বুঝতে পেরে চোখ বন্ধ করে 3 বার কবুল বলে দিল। তিয়াশার 2 চোখের বাঁধ ভেঙে গেছে, কিছুতেই আর আটকে রাখতে পারছে না চোখের পানি, সেই সাথে নিজের শরীরটাকেও। তিয়াশার মনে হচ্ছে নিজের থেকে সব কিছু অনেক দূরে চলে যাচ্ছে, ঠিক দুরন্তর মতো চাইলেও ধরতে পারছে না। অবশেষে নিজের শরীরের কাছে হার মেনে নিল। তিয়াশা নিজের শরীরটা ছেড়ে দিল তিশানের উপর। 2 থেকে 3 ঘন্টা পর তিয়াশা নড়ে চড়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিতেই তিয়াশার দম আটকে মরার উপক্রম, কারণ চারপাশে লাল গোলাপ আর বেলি ফুল, আর বেডের উপর জুঁই ফুল দিয়ে লাভ শেপ আঁকানো, আর রুমে ডিপ লাইটিং করা লাল নীল সবুজ কালারের কম্বাইন্ড আলোগুলো এক এক সময় এক এক জায়গায় পড়ছে। রুমের চারপাশে এত এত ফুল আর লাইটিংয়ে তিয়াশার অস্থির লাগছে। ইচ্ছে করছে সব এলোমেলো করে দিতে। যার জীবনটা ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে গেছে, তার কাছে এত সুন্দর সাজানো গোছানো রুমটা বেশলিস হয়ে যাচ্ছে। তিয়াশা এত কিছু ভাবার মাঝে ভুলেই গিয়েছিল সে এখন ইরফাদের বাড়িতে আছে, আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাত, মানে বাসর রাত। কিন্তু তিয়াশার কাছে অনাকাঙ্ক্ষিত, কারণ যেখানে মানুষটাই অনাকাঙ্ক্ষিত সেখানে এই স্বপ্নের রাত কি করে কাঙ্ক্ষিত হয়। তিয়াশা বেড থেকে উঠে ফ্লোরে দাঁড়াতেই মাথাটা ঝিম ধরে এলো। নিজেকে সামলে নিয়ে তিয়াশার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একের পর এক সব গহনা খুলে রেখে দিল। এক প্রকার টেনে টেনে খুলছে গহনাগুলো। শাড়িটাও বিরক্ত লাগছে তিয়াশার কাছে, অনেক ভারী লাগছে। এমনিতেই তিয়াশা চলতে ফিরতে হিমশিম খাচ্ছে, তার মধ্যে এই শাড়িটা যেন অক্টোপাসের মতো আটকে ধরে রেখেছে। তিয়াশা নর্মাল কোনো ড্রেস পরতে পারলে কমফোর্ট ফিল করতো, কিন্তু এখানে তিয়াশার ড্রেস মেবি নেই, সেখানে কমফোর্টেবল ড্রেস তো দূরের কথা। এসব ভাবতে ভাবতে তিয়াশা মন খারাপ করে বেডের উপর গিয়ে বসলো। বেডে বসে পা দোলাতে দোলাতে ওয়ার্ড্রপের উপর কিছু শপিং ব্যাগের উপর চোখ পড়লো, কিন্তু গিয়ে দেখার ইচ্ছেটা তিয়াশার নেই। হঠাৎ তিয়াশার মনে পড়লো রাইসে একটা লাগেজ তিয়াশার প্রয়োজনীয় সব জিনিস প্যাক করেছিল। সেই লাগেজটা অবশ্যই দিয়ে দিয়েছে হয়তো। যেই ভাবা সেই খুঁজা, সারারাম খুঁজেও তিয়াশা সেই লাগেজটা খুঁজে পেল না। তখন খেয়াল করলো কাভার্ডের দরজা খোলা। তিয়াশা কৌতূহলের বশে কাভারটা খুলে তো কারণ তিয়াশার সব ড্রেস, কসমেটিক্স এবং প্রয়োজনীয় সব জিনিসগুলো গুছিয়ে রাখা হয়েছে সুন্দর করে, একদম পরিপাটি। তিয়াশা সেখান থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। তিয়াশার এখন কিছুটা রিলিফ লাগছে। তিয়াশার ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে টাওয়াল নিয়ে মুখ মুছছে, তখন দরজায় একটা আওয়াজ হলো, মানে কেউ একজন রুমে প্রবেশ করেছে। কেউ একজন বলতে হয়তো ইফরাত, আর কে। এতক্ষণ তিয়াশা নিশ্চিন্তে থাকলেও এখন ভয়ে কুঁকড়ে আসছে হাত পা। এত সহজে বিয়েটা ঠিকই করে নিয়েছে, কিন্তু এত সহজে ইফরাতকে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? তিয়াশা নিজের দিকে তাকিয়ে দেখে ওড়না তার গলায় নেই, সাথে সাথে হাতে থাকা টাওয়াল ফেলে দিল। যেখানে আছেন সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়ান, আর এদিকে ঘুরবেন না বলছি। ওয়াশরুমে যাওয়ার সময় ওড়নাটা বেডের উপর রেখে গিয়েছিল। কথাটা শেষ করেই বেডের উপর থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। কেন ঘুরবো না? আমার বউকে দেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। খুব তো বলতেন আমাকে সময় দেবেন সব কিছু মানিয়ে নেয়ার জন্য, কিন্তু বিয়ে হয়েছে 3-4 ঘন্টাও হয়নি, এখনই অধিকার ফলানো শুরু করে দিয়েছেন। তিয়াশা একটু থেমে আবার বলতে শুরু করে, কিন্তু সে কার সাথে কথা বলছে তার দিকে একবারও ফিরে তাকানোর প্রয়োজনও মনে করল না। অধিকারের কথাই যখন বললেন তখন আমি বলবো আমার উপর আপনার কোনো অধিকার খাটবে না, সেটা যতক্ষণ না আমি চাইব। আর সেই অধিকারটা আদৌ আমি মন থেকে দিতে পারবো কি না কোনোদিন সেটাও জানি না। আর আপনি তো সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছেন, আমি আশা করব আপনি কোনো বিষয়ে আমাকে ফোর্স করবেন না। কথাটা শেষ করে তিয়াশা ড্রেসিংয়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। টাওয়ালের সাথে পা আটকে পড়তে পড়তে বেঁচে গেছে, কারণ পিছনে থাকা মানুষটা পিছন থেকেই তিয়াশাকে আগলে নিয়েছে। পেটের মাঝ বরাবর হাত দিয়ে পিছন থেকেই আগলে নিয়েছে তিয়াশাকে।
তিয়াশা নিজের পেটে উপস্থিত মানুষটার স্পর্শ পেয়ে সাথে সাথে সে হাতটা নিজের সর্বস্ব শক্তি দিয়ে ধরে ঝাপটা দিয়ে সরিয়ে দিল। কোন সাহসী আর কোন অধিকারে আপনি আমাকে ধরেছেন? একটু আগের বলা কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? তিয়াশা প্রচণ্ড রেগে কথাগুলো বলতে বলতে পিছনে ঘুরলো আর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তিয়াশার এমন চমকে ওঠাতে সেই মানুষটা কোনো পাত্তাই নেই। তিনি ব্যস্ত তার হেয়ার স্টাইল নিয়ে, বা হাত দিয়ে চুল ঠিক করছে আর ঠোঁটের কোণে বাঁকা হাসি। আর তিয়াশা তো রীতিমতো কাঁপছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হচ্ছে দুরন্ত, ইরফাত নয়। কিন্তু এখানে তো ইফরাতের থাকার কথা, দুরন্ত এলো কোথা থেকে? তিয়াশা পিসলেস হয়ে দাঁড়িয়ে আছে, কি আর করার, বাধ্য হয়ে। কি হলো? অমন স্টোয়া ছেলেই থাকবে নাকি সারা রাত? এতক্ষণে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবে তা না। কিছু অভিমানী সুরে, আপনাকে দেখে খুশি হওয়ার কিছু নেই। আর আপনি এখানে কি করছেন? কেন? আমার জায়গায় ইরফানকে দেখলে বেশি খুশি হতে বুঝি? খুশি হওয়া না হওয়া ফ্যাক্ট না, এখানে যার থাকার কথা সে কোথায়? এই তো তোমার সামনে দাঁড়িয়ে। দেখেন, সবকিছু নিয়ে মজা করাটা আপনার হ্যাবিট হয়ে গেছে হয়তো। প্লিজ লিভ। তুমি কি বলতে চাচ্ছ আমি গিয়ে ইরফানকে পাঠিয়ে দেব? এত উপকার করতে হবে না, শুধু আপনি যান তাহলেই হবে। কিছুটা জোরে। তিয়াশার কথা শেষ হতেই তন্নি রুমে প্রবেশ করলো। তন্নিকে দেখে তিয়াশা একবার তন্নি তো আরেকবার দুরন্তর দিকে তাকাচ্ছে। দুজনকে দেখে তিয়াশা 200% কনফিউজড। এই কি করছো ভাবি? তুমি কি কালকের বিজ্ঞাপনের হেডলাইন হতে চাও নাকি? বাসর রাতের স্বামীকে রুম থেকে বের করে দিয়ে। দেখ তনি, তোদের এই চিপ ড্রামা জাস্ট অসহ্য লাগছে আমার কাছে। নতুন করে আবার কোন ড্রামা শুরু করেছিস? ওকে ওকে, রিল্যাক্স, বলছি। কি বলবি আর কি বা বলার আছে? অনেক কিছু, কিন্তু সেগুলো ভাইয়া বলবে। প্লিজ তুমি শান্ত হয়ে শুনবি এবং সিচুয়েশন বোঝার চেষ্টা করবি। হ্যাঁ, সব সিচুয়েশন বুঝতে গিয়ে, সিচুয়েশন ডিপেন্ড করে কাজ করতে গিয়ে আজ আমি এখানে। তিয়াশা, তোর বিয়েটা ইফরাত ভাইয়া নয়, আমার ভাইয়ের সাথে হচ্ছে। তন্নির কথা শুনে তিয়াশার খুব হাসি পেল। নিজেকে পুতুল মনে হলো, যখন যার যেমন খুশি খেলবে, যেমন খুশি বলবে। তিয়াশা ফিক করে হেসেই দিল, সাথে চোখের পানিও বেরিয়ে এলো। তিয়াশার অবস্থাটা বুঝতে পেরে দুরন্ত তিয়াশার হাত ধরে তিয়াশার চোখের পানি মুছে দেওয়ার জন্য হাত বাড়াতেই তিয়াশা 2 কদম পিছিয়ে গেল। এবার তন্নি তিয়াশার 2 হাত শক্ত করে ধরে, আমি তোর অবস্থাটা সত্যি ফিল করতে পারছি। তোর সাথে যেটা হয়েছে সেগুলো আনএক্সপেক্টেড, কিন্তু আজকের পর থেকে যা হবে সব তোদের এক্সপেক্টেড। কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝির জন্য তোদের দুজনকে এতটা সাফার করতে হয়েছে, কিন্তু দেখ, সেই তোরা দুজন এক হলি সব কিছু উপেক্ষা করে। কি বলছিস এসব? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ভাইয়া, সব এক্সপ্লেন করবে। আর বিয়েটা সত্যি কিন্তু ভাইয়ার সাথে হচ্ছে। তিয়াশাকে হালকা হাঁক করে রুম থেকে চলে গেল তন্নি। তিয়াশা এক গোলক ধাঁধায় আটকে আছে। তনি কি সব আবল তাবল বলে গেল? এই সত্যি কিন্তু আমাদের বিয়েটা হয়েছে, তুমি বিশ্বাস করেছো তো? কিন্তু কি করে? আর আমার বাড়ির লোক এবার রাজি হলো কেন? তার মানে রাজি না হলে তুমি খুশি হতে? জানি না কি থেকে কি হয়েছে, সব বলেন। দুরন্ত তিয়াশার হাত ধরে করিডোরে নিয়ে গেল। রকিং চেয়ারে বসে তিয়াশাকে কোলে বসানোর প্রস্তুতি নিতে নিতে তিয়াশার পাশে থাকা অন্য একটা চেয়ারে গিয়ে বসলো। দুরন্ত উঠে তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশার হাত দুটো শক্ত করে ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে এসে ডিপলি তিয়াশার হাতের উপর কিস করলো। তিয়াশার হাত নিজের মুষ্টিবদ্ধ রেখে দুরন্ত বলতে শুরু করে। তিয়াশার পরীক্ষার আগ থেকে কেন তিয়াশাকে একটু একটু ইগনোর করা শুরু করেছিল। তোমার হয়তো মনে আছে, বা তুমি হয়তো খেয়াল করেছিলে, তখন আমার কাশিটা একটু বেশি হতো। তোমার সাথে কথা বলার সময় ও এরকম কয়েকবার হয়েছে। তারপর শুধু কাশি নয়, বুকেও ব্যথা করতো। প্রথমে তেমন পাত্তা দেয়নি, সব কিছু নর্মালভাবেই নিয়েছিলাম, কিন্তু বুকের ব্যথাটা বেশি আর প্রায় সময়ই হতো। তখন আমার মনে ভয় ঢুকে গিয়েছিল, হয়তো আমার বড় কোনো রোগ হয়েছে। কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? এতক্ষণে তিয়াশার হাত দুরন্তর মুষ্টিবদ্ধ করে রেখেছিল, আর এখন তিয়াশাও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দুরন্তর হাত আঁকড়ে ধরেছে। আবার বলতে শুরু করে, আর তখন তো কে, মানে তোমার পরীক্ষার আগ থেকে জ্বর, কাশি প্লাস বুকে ব্যথা ছিল।
সেই কারণে তখন তোমার সাথে কথা কম বলেছি। তুমি বুঝতে পারলে তো টেনশন করবে তাই। আর তারপর একদিন ডক্টরের কাছে যাই। আমার সব কিছু বলাতে ডক্টর সাসপেন্ড করে আমায়। আসলে ব্লাড ক্যান্সার হয়েছে আমার। আমার শরীর খারাপ, এর যে সব লক্ষণ ছিল সেখান থেকে কিছু মিলে গিয়েছিল। আর তাতেই ডক্টর সাসপেক্ট করে বলেছিল, এটাও বলেছিল তাদের ধারণা ভুল হতে পারে। কয়েকটা টেস্ট করে এসেছিলাম সেদিন, যার রিপোর্টগুলো 7 দিন পর দিবে বলেছিল। আর তারপর থেকেই আমার বেস্ট ফ্রেন্ড নবনীর সাথে তোমাকে দেখিয়ে দেখিয়ে অনেক বেশি ক্লোজ হয়েছি। কিন্তু সেটাই যে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলাম। সব সময় মনে হতো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো তোমার জীবনটা এখানেই থেমে যাবে। আমি তো সেটা চাইনি। আমি তো চেয়েছি আমার টিয়া সব সময় হাসি খুশি থাকবে, সুখী হবে। সেই আমি যদি আর কষ্টের কারণ হয়ে থাকি সারা জীবন, তাহলে মরেও আমি শান্তি পাবো না। তারপর থেকেই তোমার সাথে মিসবিহেভ করেছি এবং ইগনোর করেছি। আর এতদিনে তোমার পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল। এনগেজমেন্টের সময় তো এরকমই কথা ছিল, তোমার পরীক্ষার শেষেই আমাদের বিয়ে হবে। আর এসব তো আমার বাড়ির কাউকে জানায়নি। তারা তো তাদের ছেলের বউকে গড়ে তোলার জন্য আকুল হয়ে পড়েছিল। আমার বাবা তোমার বাবার সাথে প্রায় বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছিল। তখন আমি তিয়াস ভাইয়ের সাথে কথা বলে 7 দিন সময় চাই। 7 দিন পর রিপোর্ট আসবে, আর তারপর ডিপেন্ড করবে আমার উত্তর। কিন্তু ভাগ্যের পরিহাসে আর কিছুটা কোইন্সিডেন্সের 7 দিন পর রিপোর্ট ঠিকই পেলাম হাতে, তবে পজিটিভ। তাই ডক্টর যেটা সাসপেক্ট করেছিল সেটাই রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই শুধু তোমার আর পরিবারের সবার মুখ ভেসে উঠেছে আমার চোখের সামনে। আমি যেন তোমার সারাটা জীবন দেখতে পেয়েছিলাম। তাই সেদিন সেখানে দাঁড়িয়েই তোমাকে রিজেক্ট করে দিই, যাতে আমার দেয়া অবহেলা, অপমান আর প্রতারণায় আমার প্রতি তোমার মনে ঘৃণা জন্মে। হয়তো বলতে তোমার কিছুটা ইজি হবে। আমার এমন প্রতারণায় হয়তো নিজের পরিবারের মান সম্মানের কথা ভেবে হলেও নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কথাই হয়তো নতুন করে জীবন শুরু করবে। চোখের পানি মুছে রিপোর্ট হাতে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসার সময় নবনীর সাথে দেখা। ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর। ওর সাথেও শেয়ার করিনি এসব। ও আমার চোখ মুখ দেখে আর হাতে রিপোর্টের কাগজ দেখে অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু তবুও বলিনি। ও আমার হাত থেকে জোর করে কাগজ নিয়ে রিপোর্ট দেখে এবং আমাকে এনশিওর করেছে এরকম অনেকই হয়, রিপোর্ট অ্যাক্সেস হয় কিংবা রিপোর্ট ভুল আসে। তারপর নবনীর কথা মতো ওর পরিচিত ডক্টরের কাছে গিয়ে টেস্ট করাই। তুমি যেদিন বিয়ের শপিং করতে যাও সেদিন, মানে বিয়ের 3 দিন আগে, জানো রিপোর্টের আগের সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছি আল্লাহর জন্য রিপোর্টটা ভুল আসে। বিয়ের আগের দিন রাতে রিপোর্ট নিতে যাই, সাথে নবনীও যায়। আর আমার সাথে মিরাক্কেল ঘটে, রিপোর্ট নেগেটিভ আসে। আসলে প্রথম টেস্ট ও নেগেটিভ আসে, কিন্তু নেম কোইন্সিডেন্স রিপোর্ট চেঞ্জ হয়। আমার অফিসিয়াল নেম যত প্রবলেম মূল তাশরিফ। রিপোর্ট নেগেটিভ আসাতে এক মুহূর্তের জন্য সারা পৃথিবী খুশি, সব আমার মনের ঢেউ খেলতে শুরু করে। তোমার হাসি মুখটা আমার চোখের সামনে ফুটে ওঠে। তখনই আমার পৃথিবী থমকে গেল। এটা ভেবেই যে তোমাকে তো আমি হারিয়ে ফেলেছি প্রায়, আর মাত্র 22-23 ঘন্টা, তারপরেই তুমি অন্য কারো। কী করবো ভেবে পাচ্ছিলাম না। নবনী আমার থেকে ফোন নিয়ে ইফরাতকে SMS করে আর ইমিডিয়েটলি মিট করতে বলে। প্রায় 45 মিনিট লাগাত ইফাত আসে। আমি কিছুই বলতে পারিনি ইরফাতকে, যা বলার নবনী বলে। আর খুব সহজেই ইরফাত কনভিন্স হয়ে যায়। ও হয়তো চেয়েছিল আমরা দুজন এক হই, বা এটা হয়তো বুঝতে পেরেছিল তুমি হয়তো ওকে কখনোই ভালোবাসতে পারবে না। তারপর সেদিন রাতে সেখানেই তিয়াস ভাইকে ইফাত ফোন করে ডাকে এবং সব কিছু বুঝিয়ে বলাতে সব মেনে নেয়। আর তোমার বিয়েটা হবে সেটাই ফাইনাল হয়। দুরন্তর কথা শেষ হওয়ার আগেই তিয়াশা দুরন্তকে জড়িয়ে ধরে রেখেছে নিজের মাঝে। দুরন্তকে জড়িয়ে ধরেই এত কিছু হয়ে গেছে আর আমাকে কিছুই জানাননি। আর বিয়ে পড়ানোর সময় তো আমি কিছুই বুঝতে পারিনি, সব কথা মাথার উপর দিয়ে গেছে। তা তো যাবেই। আপনি মেন্টাল ডিস্টার্ব আর উইক ছিলেন, যার কারণে সব কিছু আপনার ঝাপসা আর গোলা লেগেছে। বিয়ে পড়ানোর কিছু সময় পর তো অজ্ঞান হয়ে পড়েছিলেন। ভাগ্যিস সেখানে নবনী ছিল, তাই সব কিছু ম্যানেজ করেছে।
তিয়াশা দুরন্তকে ছেড়ে দিয়ে উঠে করিডোরে গ্রিল ধরে দাঁড়িয়ে আমাকে এসব বললে কি হতো? তাহলে তো একটা দিন অন্তত কষ্টটা কম হতো। তিয়াশাকে পিছন থেকে জড়িয়ে ধরে দুরন্ত হাতের উপর নিজের হাত রেখে আপনি কি ভেবেছিলেন ইরফাত ভাইয়ের সাথে বিয়ে হলেও আপনাকে কি কোনোদিন ভুলতে পারতাম? আর না কোনোদিন ওনাকে মেনে নিতে পারতাম? আচ্ছা, এসব কথা বলতে বলতে রাতটাই শেষ হয়ে যাবে। এসব নিয়ে আবার অন্য কোনো দিন কথা বলবো। আর তুমি কি আমাকে এখনো আপনি করেই বলবে? কেমন দূরে দূরে লাগে না? আপনি করে বলতেই ভালো লাগে, তবে ট্রাই করব তুমি বলার। দুরন্ত তিয়াশাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে কিস করে কোলে তুলে রুমের দিকে পা বাড়ালো। তিয়াশাকে বেডের উপর বসিয়ে দিয়ে কাভার থেকে একটা শাড়ি বের করে তিয়াশার সামনে দিল। তিয়াশা জিজ্ঞাসু দৃষ্টিতে দুরন্তর দিকে তাকালো। তা তুমি পড়বে? এখন আমি দেখবো। তিয়াশা ঝটপট ড্রেস চেঞ্জ করে চলে আসলো। দুরন্ত বেডের উপর বসে আছে, গিয়ে তার পাশে বসলো। দুরন্ত একটা চিরকুট তিয়াশার হাতে দিল। কি আছে এতে? আমি পড়িনি। এটা এটা ইফরাত দিয়েছে, পরে দেখো। আজ নয়, কাল পড়ি। না, এখনই পড়ো। আমাদের জীবনে ইফরাতের অবদান খুব অপরিসীম। এটা বললে চলবে না। ও হয়তো তোমাকে আমার থেকে কোনো অংশে কম ভালোবাসতো না। দুরন্তর কথা অনুযায়ী তিয়াশা চিরকুট খুলে পড়তে লাগলো। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের নতুন জীবনে। আমি সত্যিই চেয়েছিলাম কোনো মিরাক্কেলের মাধ্যমে হলেও তোমরা এক হও, আর সেটাই হয়েছে। আল্লাহ তোমাদের এক হওয়াটা লিখেছিল, তাই তোমরা এক হয়ে তোমরা খুব সুখী হবে, এটাই দোয়া করি। আরেকটা কথা রাখবে, তোমার জন্য কিছু জিনিস কিনেছিলাম। খুব ইচ্ছে ছিল তুমি চোখ বন্ধ করে বসে থাকবে, আর আমি নিজের হাতে তোমাকে সবটা পরিয়ে দিব। আর আমার প্রত্যেকটি স্পর্শে থাকবে অফুরন্ত ভালোবাসা। আর তোমাকে চোখ বন্ধ করে থাকতে হবে, আর তোমার চোখ বন্ধ করে থাকতে হবে আমার প্রতি তোমার আঘাত বিশ্বাস। কিন্তু সেসব তো আর সত্যি হবার নয়, কারণ স্পর্শের বাইরে তুমি। যাই হোক, কিছু জিনিস দুরন্তর কাছে দেওয়া আছে, সেগুলো তুমি কি পড়বে? পড়লে জাস্ট খুশি হতাম। অনেক অনেক ভালো থেকো তোমরা। চিরকুটটা পড়ে তিয়াশা কিছুটা মন খারাপ হয়ে গেল। ডোন্ট বি আপসেট। মন খারাপ করে আজকের রাতটা নষ্ট করবে নাকি? অনেক ট্রাভেলের পর এই কাঙ্ক্ষিত রাতটা পেয়েছি। তো লেটস স্টার্ট। কি? কি আবার বোঝো না? না। বলেই দুরন্তর বুকে মুখ লুকিয়ে ফেলল। খুব ভালোবাসি আমার তিয়াটাকে। আমিও তোমাকে খুব 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 ভালোবাসি। দুরন্ত তিয়াশাকে কোলে তুলে বেডে শুয়ে দিল। তারপর যা মন চায় দুরন্ত তিয়াশা করুক, তাতে আমাদের কি?